ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার। এই মুহূর্তে পৃথিবীর 200টা দেশ করোনার সঙ্গে লড়াই করছে। 8.5 লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত, 42,000 মানুষকে আমরা হারিয়েছি এই করোনা রোগে। এখন কেউ যদি বলতেন যে আজকে 1 এপ্রিল এবং এটা পুরোটা একটা এপ্রিল ফুলের রসিকতা, বিশ্বাস করুন সব থেকে বেশি স্বস্তি আমি পেতাম। কিন্তু সেটা নয়, এটা কঠিন এবং কঠোর বাস্তব। জীবনানন্দ লিখেছিলেন যে পৃথিবীর গভীরতম অসুখ এখন সম্পূর্ণ অন্য প্রেক্ষিতে লেখা, কিন্তু আক্ষরিক অর্থে এটা গোটা পৃথিবীর জন্য আজকে সত্যি হয়ে দাঁড়িয়েছে। আর যারা ভাবছেন যে পশ্চিমবঙ্গ এই অসুখের বাইরে একটা দ্বীপের মতো এবং তারা সকাল থেকে উঠে বাজারে যাবেন, প্রতিদিনের দৈনন্দিন কাজ করবেন, রেশন দোকানে লাইন দেবেন, সামান্য সতর্ক না হয়ে স্বাস্থ্যবিধি না মেনে এমনকি রেশন দোকানের লাইনে মারপিটও করবেন, তারা যে কতটা ভুল ভাবছেন তার জন্য আমি একটা পরিসংখ্যান দিয়ে এই অনুষ্ঠান আজ শুরু করব। আমি যদি আক্রান্তের নিরিখে মৃত্যুর হার একেবারে সহজ অঙ্কের হিসেবে হিসেব করি, পশ্চিমবঙ্গ এই মুহূর্তে গুজরাটের সঙ্গে যুগ্মভাবে আমাদের গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে। ভুল শোনেননি, দ্বিতীয় স্থানে। প্রথম দিন থেকে আপনাদের বলেছি যে আমরা এই ক্ষেত্রে কোনো তথ্যের প্রতিযোগিতায় নেই, একেবারে সরকারি পরিসংখ্যান মৃত্যুর ক্ষেত্রে আপনাদের সামনে হাজির করব। সরকারি পরিসংখ্যান কি বলছে? আমাদের রাজ্যে 37 জন করোনা আক্রান্ত, 3 জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে গেছেন, 3 জনকে আমরা হারিয়েছি। তাহলে পার্সেন্টেজটা এসে দাঁড়ালো 8.1%, অর্থাৎ হুবহু গুজরাটের পাশে। আমাদের ওপরে শুধু একটাই রাজ্য রইল, সেটা হিমাচল প্রদেশ। এবং দুর্ভাগ্যের বিষয়, এই খবর আপনাদের সামনে যখন রাখছি ঠিক তখন খবর পাচ্ছি যে পিয়ারলেস হাসপাতালে একজন ভর্তি ছিলেন, আমাদের 66 বছরের একজন সহনাগরিক, যার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। ডক্টর অজয় সরকার চিকিৎসা করছিলেন, তাকে আমরা হারিয়েছি। এখনো সরকারি কনফার্মেশন নেই, তাই এটাকে আমি এই পরিসংখ্যানের মধ্যে রাখিনি। যদি রাখতাম আর মৃতের সংখ্যা যদি আমাদের রাজ্যে 4 ধরি, তাহলে এক লাফে এই পার্সেন্টেজ দাঁড়িয়ে যাচ্ছে 10.8%। ভাবুন, এরপরও কোথাও কিছু হয়নি ভেবে লকডাউনের দিনে সকালে রেশন দোকানে গিয়ে মারপিট করবেন? একবার ভেবে দেখবেন তো। আমি দেখব আপনাদের সামনে যে পরিসংখ্যানগুলো রাখছি সেগুলো সত্যি সত্যি আপনাদের ভাবাচ্ছে, নাকি এই লকডাউনটাকে একটা এপ্রিল ফুলের রসিকতা বলে আপনারা মনে করছেন। দেখুন, করোনা রুখতে দেশ জুড়ে লকডাউন, তার মধ্যে 8 দিনে রাজ্যে করোনা আক্রান্ত 3 জনের মৃত্যু। করোনা আক্রান্ত হয়ে 23শে মার্চ রাজ্যে প্রথম মৃত্যু হয়েছিল দমদমের বছর 57-র এক ব্যক্তির। 30শে মার্চ মৃত্যু হয় 2 জনের। কালিম্পংয়ের বাসিন্দা বছর 44-এর এক মহিলার এবং হাওড়া শালকিয়ার বাসিন্দা বছর 48-এর এক মহিলার। সরকারি পরিসংখ্যান বলছে রাজ্যে এখনো পর্যন্ত 37 জন করোনা আক্রান্ত, সেরে উঠেছেন 3 জন, মৃত্যু হয়েছে 3 জনের, 31 জনের চিকিৎসা চলছে। এখনো পর্যন্ত আমি বলি, টিল নাও পজিটিভ কেস আমাদের এখানে বাংলায় হয়েছিল 37টা, তার মধ্যে 3 জন ভালো হয়ে গেছে, 3 জন মারা গিয়েছেন, তার মধ্যেও একজন নিউমোনিয়ায় মারা গেছেন। আজকে 4টে পর্যন্ত 37 কেস বেঙ্গলে হয়েছিল, তার মধ্যে এখনো পর্যন্ত আছে, তার মধ্যে আমাদের পজিটিভ এখনো আছে 31। করোনা আক্রান্তের নিরিখে সবথেকে বেশি মৃত্যুর হার হিমাচল প্রদেশে, সেখানে আক্রান্ত 3 জন, মৃত্যু হয়েছে 1 জনের, অর্থাৎ আক্রান্তের নিরিখে হিমাচলে মৃত্যুর হার হল 33.33%। পশ্চিমবঙ্গে আক্রান্তের নিরিখে মৃত্যুর হার 8.1%, আক্রান্ত 37, মৃত 3। গুজরাতেও করোনা আক্রান্তের নিরিখে মৃত্যুর হার 8.1%, সেখানে আক্রান্ত 74, মৃত্যু হয়েছে 6 জনের। पंजाबे करोना आक्रांत 41 जन मृत 3 अर्थात आक्रांत निरिखे पंजाबे मृतेर हार 7.31%। एरपरই রয়েছে তেলেঙ্গানা, সেখানে 94 জন করোনা আক্রান্তের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে অর্থাৎ 3.19%। অন্যদিকে সবথেকে বেশি করোনা আক্রান্ত যে রাজ্যে সেই মহারাষ্ট্রে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে অর্থাৎ আক্রান্তের নিরিখে সেখানে মৃত্যুর হার 2.98%।
করোনা আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরই রয়েছে কেরল, সেখানে এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সেই হিসাবে দক্ষিণের এই রাজ্যে মৃত্যুর হার 0.82%। আর দিল্লিতে এখনো পর্যন্ত 2 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, অর্থাৎ রাজধানীতে আক্রান্তের নিরিখে মৃত্যুর হার 1.66%। 16% ডেথ রেট, পৃথিবীতে সবচেয়ে হাইয়েস্ট। এখানে 2 লক্ষ মতো 1,88,000 আমেরিকার সাফারিং মানে কেস হয়েছে, সেখানে যে পার্সেন্টেজ হয়েছে তাতে দেখা যাচ্ছে 2 পয়েন্ট সামথিং সেখানে মৃত্যু ডেথ রেট। কিন্তু সেই তুলনায় 1,88,000-এর তুলনায় 37 জনটা গ্রহণযোগ্য নয়, এটা কম্পেয়ারেবল নয়, তুলনা নয়। কিন্তু প্রশ্ন হলো, লকডাউনের মধ্যেও কিভাবে এত সংক্রমণ? বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের অনেকের মতে প্রচুর সংখ্যায় টেস্ট না করা গেলে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠতে পারে। আইসিএমআর এর নির্দেশিকা অনুযায়ী 14 দিনের মধ্যে যারা জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বিদেশ থেকে ফিরেছেন তাদের পরীক্ষা করতে হবে। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষা করতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির প্রবল শ্বাসকষ্ট হলে তাদের নমুনা পরীক্ষা করতে হবে। কিন্তু বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য, করোনার সঠিক মোকাবিলা করতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান মানতে হবে, যা হলো খুঁজে বের করো, পৃথক করো, পরীক্ষা করো, চিকিৎসা করো। আইসিএমআর এর তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ভারতে সরকারি ল্যাবে 47,951টি টেস্ট করা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এটা প্রয়োজনের তুলনায় কম। প্রচুর পরিমাণে টেস্ট করা হলে করোনাকে কিভাবে ঠেকানো যায় তা হাতে কলমে করে দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। এরা হয়তো কন্ট্যাক্টে এসছে এমন পার্সনের সাথে যারা সাবক্লিনিক্যাল ইনফেকশনে ভুগছে, যাদের আমরা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার বলি। এবার যদি টেস্টটা আরো বাড়ানো যায় তাহলে আমার মনে হয় আমরা সেই কেসগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করে তাদের একদম কোয়ারেন্টাইন করে রাখতে পারবো, হয়তো হসপিটালে বা অন্য কোনো সেন্টারে যেখানে আন্ডার সুপারভিশন তারা কোয়ারেন্টাইনে থাকবে। কারণ হয়তো কি হবে, এই লকডাউনটা উঠে গেলেই আবার একটা সার্জ হতে পারে। দেশে ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,466। তার মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত 386 জন, সেরে উঠেছেন 132 জন, মৃত্যু হয়েছে 38 জনের। अभी तक टोटल 1,637 कोविड-19 के कंफर्म केसेस आए हैं और कल से आज तक में 386 दैट इज 386 नए पॉजिटिव केसेस आए हैं। टोटल 38 डेथ रिपोर्ट हुई हैं, जिसमें अगर हम कल से देखें तो 3 नई डेथ रिपोर्ट हुई हैं। 13 मार्च गवर्नमेंट ऑफ इंडिया আমাদেরকে লিখছে, देयर इज नो एपिडेमिक ऑफ कोविड-19 इन द कंट्री। 13 मार्च गवर्नमेंट ऑफ इंडिया लिखছে, देयर इज नो एपिडेमिक ऑफ कोविड-19 इन द कंट्री। প্রীতি সুদন ওনার সই রয়েছে, এই চিঠিটা আছে। আমি এই জন্যই কথাটা বললাম যে আমরা যদি আগে জানতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে আমরা আগে থেকে আরো প্রিকশন নিতে পারতাম। কিন্তু আমরা জানবার পরে অনেক লেটে জানতে পেরেছি। ভারত সহ বিশ্বের 202টি দেশে থাবা বসিয়েছে নোভেল করোনা ভাইরাস। বিশ্বে এখনো পর্যন্ত আক্রান্ত 8.5 লক্ষ, মৃতের সংখ্যা 42,000 ছাড়িয়ে গিয়েছে। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট চিকিৎসক, ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় এবং ডক্টর দেবকিশোর গুপ্ত। ডক্টর গুপ্তর কাছে প্রথমে যাব। ডক্টর গুপ্ত, আমার মনে আছে 27শে জানুয়ারি যখন এই নিয়ে অনুষ্ঠান করছি তখন একটা স্বস্তির পরিসংখ্যান আমাদের হাতে ছিল যে ইবোলা, নিপা, সার্স, মার্স, বার্ড ফ্লু এই সমস্ত রোগের থেকে এই মৃত্যুর পরিসংখ্যান, মর্টালিটি রেট কিন্তু এই করোনাতে অনেক কম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্রমশ আমরা যেখানে আছি পশ্চিমবঙ্গ এবং দেশের ক্ষেত্রে তো বটেই, এই স্বস্তিটা ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আপনারা দেখলেন যে মহারাষ্ট্রে এখনো পর্যন্ত সব থেকে বেশি করোনা আক্রান্ত হয়েছেন, সেখানে 9 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আমি আবার ওই পার্সেন্টেজে যদি ফেলি, আক্রান্তের নিরিখে মৃত্যুর পার্সেন্টেজ, সেটা দাঁড়াচ্ছে 2.89%। তারপরে দ্বিতীয় জায়গায় আছে কেরল, এখনো পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে কেরলে মৃত্যুর হার 0.82%। দিল্লি, অনেকে বলছেন দিল্লি একটা এপিসেন্টার এই অসুখের, সেখানে 2 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে, অর্থাৎ আক্রান্তের নিরিখে মৃত্যুর হার 1.66%। সেই তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা বেশি। ডক্টর গুপ্ত। হ্যাঁ, এক্ষেত্রে আপনাকে দেখতে হবে সারা পৃথিবীতে আমরা যেটা দেখছি, মানে কোমরবিড কন্ডিশন যাদের বেশি, ধরুন বয়স 60 বছরের বেশি বা 50 বছরের বেশি অনেকাংশে, এবং সঙ্গে অন্যান্য অসুবিধা আছে, হাইপার টেনশন আছে, শ্বাসকষ্টের অসুখ আছে, তাদের কিন্তু মর্টালিটির হার সব জায়গাতেই বেশি। কাজেই সেক্ষেত্রে সবার আগে দেখতে হবে যে আমরা কি ধরনের পপুলেশন নিয়ে ডিল করছি।
হতে পারে যে এখানে সেই পপুলেশন যারা অ্যাফেক্টেড হচ্ছে তারা হয়তো সেই এজ গ্রুপে পড়ছে, সেই জন্য আমাদের মর্টালিটির হারটা আমরা বেশি পাচ্ছি। আর তাছাড়া আরেকটা জিনিস যেটা দেখা সেটা হচ্ছে কেন পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়াতে ওভারঅল গ্লোবালি অন্য জায়গা থেকে রেটটা বেশি দেখাচ্ছে। এর পেছনে আরেকটা যেটা কারণ সেটা আপনি যেটা বারবার বলছেন, মৃত্যুর হার কিসের বেসিসে আপনি দেখছেন? আক্রান্তের বেসিসে। এবার আক্রান্ত কত সেই নাম্বারটা যদি আমরা প্রকৃতভাবে বার করতে পারি তাহলে কিন্তু আমার হার কমে আসতে পারে। সেই জন্য আমরা যদি টেস্ট আরো বেশি করি, তাতে যদি আরো দেখা যায় যে আক্রান্তের হার আরো অনেক বেশি, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের সিএফআর বা কেস ফেটালিটি রেট কমে আসবে। কাজেই এগুলো অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে যে প্রকৃত মৃত্যুর হার কতটা সেটা বার করার জন্য এক্ষেত্রে প্রথমেই অবশ্যই দেখতে হবে যে এজ স্পেসিফিক এবং ক্লিনিক্যাল বা মেডিকেল কমপ্লিকেশন স্পেসিফিক রেটটা কত যাচ্ছে, এবং আমরা সঠিক টেস্ট মানে যত টেস্ট আমার করা উচিত তত টেস্ট করছি কিনা, এই দুটো ফ্যাক্টর সবার আগে অ্যানালিসিস। ডক্টর গুপ্তা, আমি এর সঙ্গে আরেকটা অংশ যোগ করতে চাইবো, যেটা আমি কাল থেকে বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে একাধিক কেস, ধরুন কলকাতায় আমার পাড়ার যে ভদ্রলোক এই মুহূর্তে কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন মুদিয়ালিতে, হাওড়ার শেওড়াফুলি, কালিম্পংয়ে যে সহনাগরিককে আমরা হারালাম, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফরেন কানেকশন পাওয়া যাচ্ছে না। অর্থাৎ একটা সংশয়, একটা সন্দেহ হচ্ছে, তাহলে কি এই কমিউনিটি স্প্রেডিং, কমিউনিটি ট্রান্সমিশন, যেটাকে সব থেকে ভয় করছি আমরা, আজকে মুখ্যমন্ত্রী তার উদ্বেগও প্রকাশ করেছেন যেটা নিয়ে, সেটার একটা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমি ডক্টর ব্যানার্জির কাছে আসবো, তার আগে দ্রুত এই কয়েকটা কেস স্টাডি, যে কেস স্টাডিগুলো আলাদা করে আমাদের ভাবাচ্ছে, রাখবো। ভারতে কি করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে? বিশেষজ্ঞদের মধ্যে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে রাজ্যে পরপর ঘটে যাওয়া 3টি ঘটনা সেই জল্পনাকেই আরও তীব্র করেছে। করোনায় আক্রান্ত হয়ে সোমবার রাতে মৃত্যু হয় হাওড়ার শালকিয়ার বাসিন্দা এক মহিলার। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কলকাতার মুদিয়ালি এবং হুগলির শেওড়াফুলির আরও 2 ব্যক্তি। এই 3 জনেরই ভিন রাজ্য বা বিদেশ সফরের কোনো রেকর্ড নেই। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতে করোনায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে? এটাই তো আমরা যাকে স্টেজ 3 বলছি, বা স্টেজ 2 থেকে স্টেজ 3-তে যাওয়া, এই ব্যাপারটা এটাই ইন্ডিকেশন। প্রাথমিক ইন্ডিকেশন হচ্ছে কোথাও না গিয়ে, ট্রাভেল হিস্ট্রি না থেকে তাদের সংক্রমিত হওয়া, অর্থাৎ সংক্রমণটা এলো কোথা থেকে? সমাজ থেকে। এবং স্টেজ 3 মানে হচ্ছে সামাজিক সংক্রমণ, সমাজের মধ্যে যাকে বলে কমিউনিটি ট্রান্সমিশন। তো এটা তো ক্লিয়ার ইন্ডিকেশন যে আমরা স্টেজ 3-তে ঢুকে পড়েছি। লোকাল হলেও, ছোট হলেও, শুরু তো হয়েছে। লকডাউনের যে কতগুলো ভায়োলেশন হচ্ছে সেটা আমাদের নিজেদেরই চোখে পড়ছে সব সময়। হ্যাঁ, মানে লকডাউন কতটা লোকে মানছে, সবাই মানছে, বেশিরভাগই মানছে, কিন্তু কিছু কিছু লোক মানছে না। এবার তারা কমিউনিটিতে গেলে সেখান থেকে ছড়াতে পারে। কাজেই আমার মনে হয় আমাদের টেস্টিংটাও অন্যদিকে বাড়াতে হবে, নয়তো কি হবে, এই লকডাউনটা উঠে গেলেই আবার একটা সার্জ হতে পারে। কেন্দ্র অবশ্য দাবি করছে ভারত এখনো গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে যায়নি। তবে ঢাকুরিয়া আমরি হাসপাতালে চিকিৎসাধীন মুদিয়ালির করোনা আক্রান্তের পরিবার সূত্রে খবর, বছর 53 ওই ব্যক্তি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। লকডাউনের জেরে তার অফিস বন্ধ রয়েছে। তবে সমাজ সেবার সঙ্গে জড়িত থাকায় লকডাউনের আগে কলকাতা ও সংলগ্ন এলাকার বিভিন্ন আশ্রম অথবা হাসপাতালে তার যাতায়াত ছিল। করোনায় আক্রান্ত হয়ে মৃত শালকিয়ার মহিলা সম্প্রতি ডুয়ার্সে ঘুরতে গিয়েছিলেন। আর শেওড়াফুলির আক্রান্ত ব্যক্তি শুধুমাত্র কর্মসূত্রে দুর্গাপুরে যাতায়াত করতেন। এই পরিস্থিতিতে চিকিৎসক থেকে শুরু করে গবেষক সবার প্রশ্ন একটাই, তাহলে এদের মধ্যে করোনা সংক্রমণ ঘটল কি করে? সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ডক্টর বন্দ্যোপাধ্যায়, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে রোগীর ক্ষেত্রে, সেটা মুদিয়ালি হতে পারে, বেলঘরিয়ায় যাকে আজকে সকালে আমরা হারালাম, বা শেওড়াফুলিতে যিনি লড়াই চালাচ্ছেন, এরা কেউ কিন্তু নিজেরা শুধু বিদেশে যাননি তা না, বিদেশে গেছেন, এরম কারোর সংস্পর্শেও আসেননি। তাহলে কোথা থেকে ছড়াচ্ছে? সব থেকে বড় প্রশ্ন, সব থেকে বড় সংশয় স্বাস্থ্য দপ্তরের এই মুহূর্তে এটাই। এই মুহূর্তে কয়েকটা পয়েন্ট এস্টিমেশন দিয়ে স্টেজ 3 শুরু হয়েছে হয়নি, এই আর্গুমেন্টটা বোধহয় ঠিক কার্যকরী নয়। পয়েন্টটা হচ্ছে যে আমাদের ইন্ডেক্স কেস হিসাবে যেটা শুরু হয়েছিল সেগুলো সমস্ত এক্সটার্নাল কন্ট্যাক্ট ছিল, কিন্তু এক্সটার্নাল কন্ট্যাক্ট একটা পার্টিতে গিয়ে সেখানে কজনকে ইনফেক্ট করেছে, তারা অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার কিনা, সেটা আমরা এই মুহূর্তে হলফের সাথে বলতে পারছি না। তার কারণটা হচ্ছে যে ওই প্রত্যেকটা কন্ট্যাক্ট আইসোলেশন যে করা দরকার, তার জন্য সরকার
যতটা পরিশ্রম করছেন সেই মানুষেরা কিন্তু নিজেরা এগিয়ে আসছেন না, যার ফলে একটা কোনো পার্টি, একটা কোনো অনুষ্ঠান, একটা কোনো ফাংশন, মাস গ্যাদারিং, সেখানে যদি যারা ছিলেন তারা যদি সবাই ভলেন্টারিলি এগিয়ে এসে হেলথ অথরিটির সাথে নিজেদেরকে মানে তাদের সঙ্গে একটা যোগাযোগ না করেন এবং তাদের টেস্টিং এবং আইসোলেশন, টেস্টিংয়ের থেকেও তাদের হচ্ছে কন্ট্যাক্ট আইসোলেশন না করেন, তাহলে কিন্তু একটা সময় আসবে যে ওরা প্রত্যেকেই ইন্ডেক্স কেস হিসাবে আবার বিহেভ করতে শুরু করবে, যেটা তখন কমিউনিটি ট্রান্সফারের আর্লি স্টেজ হিসাবে দেখা দেবে। অ্যাট হোয়াট পয়েন্ট এটা শুরু হয়েছে বা হবে সেটা বলা মুশকিল এরম একটা বড় কান্ট্রিতে। তবে এখান থেকে মোদ্দা কথা যেটা আমরা সবাই পারছি বুঝতে, যে ভলেন্টারি ডিসক্লোজার অফ সাসপেক্টেড কন্ট্যাক্ট, এটা কিন্তু ওয়ান অফ দি ক্রুশিয়াল টুল যেটা আলটিমেটলি এই কমিউনিটি ট্রান্সমিশনটাকে স্লো ডাউন করতে হেল্প করবে। কমিউনিটি ট্রান্সমিশন হয়তো পুরোপুরি আটকানো সম্ভব হবে না লকডাউন করা সত্ত্বেও, বিকজ লকডাউনটা কখনোই এত বড় দেশে পারফেক্ট হবে না। এই পারফেক্ট লকডাউন যদি করতে হয় তাহলে মানুষদেরই পারফেক্ট লকডাউন করতে হবে, সরকারের পক্ষে পারফেক্ট লকডাউন করানো সম্ভব নয়। সো আলটিমেটলি আমাদের এম হবে ইন নেক্সট 10-15 ডেজ যে কমিউনিটি ট্রান্সমিশন হলেও সেটা যেন অত্যন্ত স্লো হয় এবং যতটা কম হয় ততটাই মঙ্গল। চমৎকার। আগামী 10 এবং 15 দিনের চমৎকার একটা রূপরেখা আঁকলেন ডক্টর বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলেন, তার কারণ কয়েকদিন আগে আমরা একটা প্রতিবেদন দেখিয়েছিলাম যে থ্যালাসেমিয়া অথবা লিউকোমিয়ার পেশেন্ট যারা প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, এই মুহূর্তে ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে, তাদের জীবন সংশয় এবং এগিয়ে এসেছে কলকাতা পুলিশ। আমি আবার বলছি, এত নেতিবাচক খবরের মধ্যে ইতিবাচক অংশ আপনাদের সামনে রাখতে সত্যি গর্ববোধ হয়। আজকে, শুধুমাত্র আজকে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশের রক্তদান শিবির থেকে 1290 ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে এবং কলকাতা পুলিশ জানিয়েছে যে প্রত্যেক দিন এই শিবির অনুষ্ঠিত হবে, পুলিশ কর্মীরা রক্ত দেবেন। নিঃসন্দেহে সাধু উদ্যোগ। আমি একবার দেখাবো এই অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই স্টেজ 3 নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন, কি বলেছেন তিনি, দেখো। মানুষকে বোঝাতে হবে যত বেশি করে আমরা লকডাউনটা করতে পারবো ঠিক মতো, তত আগামী 2 সপ্তাহ এই রোগটাকে অনেকখানি আমরা কমব্যাট করতে পারবো। থার্ড স্টেজটা আমরা তাহলে আসতে দেব না, কিন্তু আমরা যদি বেশি দূরত্ব মেনটেন না করি, থার্ড স্টেজ যদি এসে যায়, কমিউনিটিতে যদি স্প্রেড করে, তাহলে কিন্তু আটকানোর কোনো ক্ষমতা আপনারও নেই, আমারও নেই। কাজে সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে। ডক্টর বন্দ্যোপাধ্যায় একটা চমৎকার কথা বললেন, সেটা হচ্ছে লকডাউন পারফেক্ট হবে কিনা সেটা আসলে নির্ভর করবে আমার আপনার উপর। একমাত্র মানুষই পারে, কোনো সরকারি অনুশাসন লকডাউনকে পারফেক্ট করতে পারে না। একমাত্র মানুষই পারে লকডাউনকে এই পর্যায়ে, এই অত্যন্ত ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল পর্যায়ে সার্থক করতে, এবং একমাত্র লকডাউন সার্থক হলেই এই মারাত্মক অসুখের আক্রমণ অন্তত কিছুটা আমরা প্রতিহত করতে পারবো। আমি দ্রুত এবার আপনাদের দেখাতে চাইব দুটো ঘটনা। একটা আমাদের রাজ্যের, আজকে গোটা দিন ধরে রেশন দোকানে কি হলো, কিন্তু তারও আগে কালকে যেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আবার বলছি এর সঙ্গে কোনো ধর্মের যোগ নেই, এর সঙ্গে যোগ আছে কিছু মুষ্টিমেয় মানুষের সম্পূর্ণ চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতায়। দিল্লিতে যেটা হলো নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশে, আমি দ্রুত একবার সেই প্রসঙ্গে আসবো, সেই বিষয়ে আজকের প্রতিবেদন দেখাবো এবং তারপর চিকিৎসকদের কাছেই আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা বা দায়িত্ব বোধের পরিচয় কিভাবে আমরা রাখতে পারি, চিকিৎসকরা কি বলছেন আমি শোনাবো। তার আগে নিজামুদ্দিনে যা হলো। এই ছবি দিল্লির নিজামুদ্দিন এলাকার ধর্মীয় অনুষ্ঠানের জমায়েতের। সবাইকে বার করার আগে পর্যন্ত সেখানে এভাবেই ছিলেন অংশগ্রহণকারীরা। এখনো পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে 165 জন করোনায় আক্রান্ত হয়েছেন। 1800 जो लोग हैं जो दिल्ली में इस तबलीगी जमात से रिलेटेड जो लोग थे उनको 9 हॉस्पिटल और क्वारंटाइन सेंटर्स में शिफ्ट कर दिया गया है। मैं ये हाईलाइट करना चाहूँगा कि जो भी ये नंबर इंक्रीज हुआ है पिछले कुछ दिनों के कंपैरिजन से देखें तो ये एक नेशनल ट्रेंड को रिप्रेजेंट नहीं करता। मैं फिर सभी से ये कहना चाहूँगा कि लॉकडाउन की परिस्थिति में हमारा यथासंभव प्रयास, हमारे जो इंस्ट्रक्शंस हैं, हमारी डायरेक्शंस हैं, वो यही हैं कि किसी भी तरह का कांग्रीगेशन अवॉइड करना चाहिए, धार्मिक सभाओं को अवॉइड करना चाहिए।
সূত্রের খবর, বুধবার সমস্ত রাজ্যের ডিজিপিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন ক্যাবিনেট সচিব। দিল্লির ধর্মীয় জমায়েতে কারা উপস্থিত ছিলেন তা অবিলম্বে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। ধর্মীয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মৌলানা সাদ সহ 7 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু মৌলানার হদিশ এখনো মেলেনি। সূত্রের খবর, 28শে মার্চ থেকেই তিনি গায়েব। এই প্রেক্ষিতে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, 28শে মার্চই জমায়েত স্থলে গিয়ে মৌলানা সাদের সঙ্গে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ওই জায়গা খালি করার জন্য তিনি মৌলানাকে রাজি করান বলে সূত্রের খবর, কিন্তু তারপরেও সেই জায়গা খালি হয়নি এবং সেই দিনের পর থেকে মৌলানা উধাও হয়ে যান বলে অভিযোগ। জমায়েতে উপস্থিত ছিলেন এ রাজ্যের 71 জন। সরকারি সূত্রে খবর, এর মধ্যে এমন 54 জনকে চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জমায়েতে অংশগ্রহণকারী হিসেবে বাঁকুড়ার 16 জনকে চিহ্নিত করা হয়েছে, যদিও এই 16 জনের দাবি তারা জমায়েতে ছিলেন না, তবে তাদের উপর নজর রাখা হচ্ছে বলে সূত্রের খবর। কলকাতাতেও 8 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা নিউ মার্কেট এলাকার বাসিন্দা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে এমন 9 জনের খোঁজ মিলেছে যারা দিল্লির ধর্মীয় জমায়েতে অংশ নেন। এর মধ্যে 7 জন ইন্দোনেশিয়ার, 2 জন ভারতের নাগরিক। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার এই 9 জনকে কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। কোচবিহারেও 6 জনকে চিহ্নিত করা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায়ের দাবি, এই 6 জন 11ই মার্চ কোচবিহারে ফেরেন। এখনও তাদের মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। স্বাস্থ্য পরীক্ষার পর সকলকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকেও দিল্লির জমায়েতে উপস্থিত ছিলেন 5 জন। এই 5 জন এখন দিল্লিতেই কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের বাড়ি চিহ্নিত করে পরিবারের সদস্যদের উপরে নজর রেখেছে পুরসভা। বীরভূম থেকেও দিল্লির জমায়েতে উপস্থিত ছিলেন 4 জন। এদের মধ্যে রয়েছেন সিউড়ি থানা এলাকার 1 জন, সদাইপুর থানা এলাকার 1 জন এবং ইলামবাজার থানা এলাকার 2 জন। যদি কেউ গিয়ে থাকেন এবং যদি কেউ মিশেও থাকেন, তারা গভর্নমেন্টকে রিপোর্ট করুন, যাতে আপনারা কোয়ারেন্টাইন করে আপনাদের আইসোলেশনে রেখে দিতে পারি, মানে সেপারেট করে হোম আইসোলেশনে রাখতে পারি। আর এর মধ্যেও যতগুলো ইনফরমেশন আমরা পেয়েছি, তার মধ্যে গতকাল আমরা ইতিমধ্যেই 54 জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়েছি। আর আজকেও আশা করি আমরা আরো 30 জনকে তুলে নেব, মানে কোয়ারেন্টাইনে নিয়ে আসবো, যারা যাতে ভালো থাকে। এরই মধ্যে দিল্লির ধর্মীয় অনুষ্ঠানের জমায়েত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। ये आतंकी घटना है, इसे कोरोना आतंकवाद आप कहेंगे। इंडोनेशिया के लोग हैं, बांग्लादेश के लोग हैं, मलेशिया के लोग हैं, ऐसे लोग हैं जहां बैठ के हिंदुस्तान के खिलाफ साजिश रची जाती है और वे लोग हिंदुस्तान के अंदर आते हैं, टूरिस्ट वीजा पे आते हैं, 4-4 महीने यहाँ के जमात के नाम पर वो इस तरीके का आतंकवाद फैलाने का काम करते हैं। मेरा यही कहना है कि इन लोगों के खिलाफ सख्त से सख्त कार्रवाई और सेम जो आतंकवादी के खिलाफ कार्रवाई होती है वो कार्रवाई होनी चाहिए। कहीं भी कोई इस तरह की एक्टिविटी कर रहा है, रिलीजियस एक्टिविटी हो या कोई और फंक्शन हो, कोई भी कर रहा है, वो इस वक्त बहुत अमानवीय है और उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई की जाएगी अगर कोई इस तरह की एक्टिविटी करता हुआ पाया जाएगा तो। উদ্যোক্তারা অবশ্য এদিন এ নিয়ে মুখ খুলতে চায়নি। देखेंगे वो ऑनलाइन एफआईआर होती है, तो एफआईआर नंबर पता लगे तो हमें एफआईआर की कॉपी लें, व्हाट आर द एलिगेशंस अगेंस्ट देम। तो अभी तो मेरे को कुछ नहीं पता कि उनमें किन किन का नाम है और किन का नहीं है। দিল্লির মজনুকা টিলা গুরুদ্বারায় 250 থেকে 300 জন ছিলেন। লকডাউনের জেরে তারা পাঞ্জাবে ফিরতে পারেননি। এবিপি নিউজে এই খবর সম্প্রচারের পরই দিল্লি পুলিশ গুরুদ্বার খালি করে দেয়। এবিপি আনন্দ। কিছুটা স্বস্তি দিয়ে রাজ্য সরকার জানাচ্ছে যে 54 জনকে গতকাল রাতেই আইডেন্টিফাই করা হয়েছে রাজ্যের তরফে, যার মধ্যে একটা বড় অংশ বিদেশি। এছাড়া নিউ মার্কেট এলাকার 8 জন আপনারা শুনলেন। এছাড়া কাটোয়া, কোচবিহারের কিছু মানুষ আছেন। বাঁকুড়ার 16 জন, তারা অবশ্য অস্বীকার করেছেন সেখানে গেছিলেন বলে। কিন্তু আমি ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট ডক্টর দেবকিশোর গুপ্তর কাছে আরেকবার আসবো। ডক্টর গুপ্ত, একজন চিকিৎসক হিসেবে এই সায়েন্টিফিক্যালি আইসোলেশন তো হচ্ছে আজকে 1 এপ্রিল বা গতকালকের তারিখ আমরা যদি ধরি, কিন্তু এর ভেতরে 1,500 মানুষ এবং যারা এর মধ্যে ইনকিউবেশন পিরিয়ড এই মুহূর্তে চলতে পারে, তারা থাকলেন এবং তারা কতজনের সঙ্গে মিশলেন এইটা আইডেন্টিফাই করা কেন্দ্র বলুন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর বলুন, প্রায় অসম্ভব একটা কাজ। তো এই ধরনের মানে সাধারণ মানুষের নিয়ম ভঙ্গ, একেবারে স্পষ্ট আইন ভঙ্গ, নিয়ম ভঙ্গ কতটা উদ্বেগের, মানুষকে কতটা সতর্ক থাকা উচিত এটা থেকে, ডক্টর গুপ্ত? দেখুন, এই ধরনের ঘটনাগুলোই তো আস্তে আস্তে স্টেজ 2 থেকে স্টেজ 3 দিকে আমাদের ঠেলে দিচ্ছে। আজকে যদি আপনি হেলথ মিনিস্ট্রির প্রতিবেদনটা দেখেন, ওরা কিন্তু বলেছে লিমিটেড কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে। এবার লিমিটেড হোক কি মাস স্কেলে হোক, কমিউনিটি ট্রান্সমিশন তো হচ্ছে। এবার লকডাউনের মধ্যে আপনি রেশনে সবাই বেরিয়ে যাচ্ছে, সেখানে একটা মাস গ্যাদারিং হচ্ছে, অন্য একটা জায়গায় 1000-2000 লোক জড়ো হচ্ছে, এবং এইগুলো যদি আমরা রুখতে না পারি
তাহলে তো আমাদের স্টেজ 3 না আসার কোনো কারণ নেই। এবং আপনি যদি করোনা ভাইরাসের, নোভেল করোনা ভাইরাসের অন্য দেশে দেখেন, সব জায়গায়তে কিন্তু ন্যাচারাল কোর্সে একটা এই ভাইরাসের ভীষণভাবে টেন্ডেন্সি আছে যে স্টেজ 2 থেকে স্টেজ 3 আসার। এবার এক্ষেত্রে সরকারের সদিচ্ছা আছে, লকডাউন হচ্ছে ভীষণ ভালো ব্যাপার, সেখানে ডক্টর বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, এখানে কিন্তু মানুষ যদি এতে কোঅপারেশন না করে তাহলে কিন্তু এই লকডাউন দিয়ে শুধু কিছু আমরা করতে পারবো না, স্টেজ 3 আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। এবং এক্ষেত্রে মানুষের কোঅপারেশন, একটা ট্রাস্ট ফ্যাক্টর, আপনি যাদের হোম কোয়ারেন্টাইন বলে রেখে দিচ্ছেন তারা সত্যি সত্যি হোম কোয়ারেন্টাইনে থাকছে কিনা, বা যাদের ফ্যামিলি মেম্বারদের, যাদের ক্ষেত্রে কোনো হোম কোয়ারেন্টাইন ভেঙে বেরোনো একটা ক্রিমিনাল অফেন্স, আমি বারবারই কথাটা বলছি, কিন্তু ফ্যামিলি মেম্বার যাদের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড মুভমেন্ট কথাটা শুধু বলা আছে, তারা কিন্তু যথেচ্ছ ঘুরে বেড়াতে পারেন, সেক্ষেত্রে কারুর কিছু বলার নেই, সেক্ষেত্রে তাদের আমরা শুধু রিকোয়েস্ট করতে পারি। তাদের ক্ষেত্রেও কিন্তু পুরো ব্যাপারটা একটা ট্রাস্ট ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে, কারণ ওনারা যদি ইনকিউবেশন পিরিয়ডে থাকেন, সেই অবস্থায় অন্যকে ট্রান্সমিট করেন বা এসিমটোম্যাটিক ক্যারিয়ার হন, সেক্ষেত্রে কিন্তু তাদের থেকে অন্য জায়গায় ছড়িয়ে না পড়ার কোনো কারণ নেই। কাজেই পুরো ব্যাপারটাই ভীষণভাবে কমিউনিটি সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে, শুধু লকডাউন ইম্পোজ করে এটা কিছু হওয়ার নয়। এবং দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস যাতে কিনা দেখা যাচ্ছে যে স্টেজ 2 থেকে স্টেজ 3 না আসারও কারণ নেই। অনেকগুলো জায়গায় আমরা ভুল করেছি, করে চলেওছি, এখনো অবধি করে চলছি। আমি এই মুহূর্তের আরেকটা খবর এনআই সংবাদ সংস্থা দিচ্ছে যে মুম্বাইয়ে আপনারা জানেন যে ধারাবি, সেটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটা এলাকা, সেখানকার একটা অংশে কিছু মানুষের মধ্যে এই করোনা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা পাওয়া গেছে এবং সেখানে পরিকল্পনা করা হচ্ছে যে কয়েকটি বাড়িকে যদি একেবারে সিল করে দেয়া হয়, করে সংক্রমণ আটকানোর। এই জন্য এই খবরটা এত উদ্বেগের, তার কারণ ধারাবি এশিয়ার সবথেকে বড় এবং সবথেকে ঘন বসতিপূর্ণ মানুষের এলাকা, যেখানে সংক্রমণ যদি ছড়ায় নিঃসন্দেহে ওই দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের হিসেব নিকেশ চুলচেরা বিশ্লেষণ করতে হবে না, মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে যেতে পারে। কিন্তু সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছেন এবং পরের পর অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। আমি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। শ্যামাশিস দা, একটা প্রশ্ন যেটা একেবারে রাস্তা ঘাটে, বাজারে, কলকাতা শহরে এবং জেলায়, খানিকক্ষণ পরে আমি প্রতিবেদনও দেখাবো, মানে যে কেউ বেরিয়ে চর্মচক্ষে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পুরোটা একটা খেলার মেজাজে, একটা আড্ডার মেজাজে খুব হালকা করে কিছু মানুষ নিচ্ছেন। এবং কলকাতার যেমন লেক গার্ডেন্স এলাকায় আমি সকালে প্রতিবেদন দেখছিলাম যে একদম স্বাভাবিক সাইকেল রিক্সা চড়ছে, মানুষ বাজারে যাচ্ছেন, কোনো রকম ওই দূরত্বের বিষয়টা মাথায় না রেখে পরস্পরের ঘাড়ে হাত দিয়ে, কাঁধে হাত দিয়ে গল্প করছেন। এইটা একটা ছবি। এবং জেলার ছবিটা আরো মারাত্মক। আজকে রেশন দোকানের যে লাইন হয়েছে, সেই লাইনে একদিকে রাজনৈতিক চাপানুতোর মারদাঙ্গা লেগে গেছে, মানুষের মধ্যে ভিড়, এবং সেই ভিড় প্রায় একজন মানুষ আরেকজনের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ছেন। কোথাও কোথাও দু একটা ব্যতিক্রম ছাড়া সব জায়গায় অশান্তি এবং মারপিট হচ্ছে। আমি বলছি, এটা তো আমি কেন্দ্র, রাজ্য সরকার, প্রশাসন তাদের ঘাড়ে চাপাতে পারবো না, মানুষকে সচেতন হতে হবে। চিকিৎসক হিসেবে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এই আমি একটা অংশ অবশ্যই বুঝছি, যেটা অনেকেই বিভিন্ন পেশার বুঝছে, যে বাড়িতে থাকাটা কতটা কষ্টকর। অনেক সময় একাধিক মানুষকে একটা খুব অল্প জায়গার মধ্যে থাকতে হচ্ছে, অত্যন্ত মানবিকতার খাতিরেও সেটা যথেষ্ট বিড়ম্বনা। কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ অস্বাভাবিক এবং গোটা পৃথিবীর পরিস্থিতি মারাত্মক জায়গায় চলে গেছে। কি বলবেন আপনি? দেখো সুমন, ব্যাপারটা হচ্ছে যে মানুষ এখন একটা পরীক্ষা চলছে যে আমরা আমাদের গণতন্ত্রের মাপকাঠিতে কতটা নম্বর পেতে পারি। আনফর্চুনেটলি আমরা আমাদের সেই মাপকাঠিতে খুব একটা নম্বর পাচ্ছি না। আমরা সরকারকে বাধ্য করছি কঠোর হতে, এবং আমি শিওর সরকার এটা দেখছেন এবং খুব শীঘ্রই সরকার হবেন কঠোর। মানে আমরাই সরকারকে বাধ্য করব যে সরকারের যে মানবিক রূপটা ছিল সেটা ধীরে ধীরে সরিয়ে ফেলে একটা কঠোর রূপ নেবার জন্যে। আরেকটা সায়েন্সের ব্যাপারে বলি, সেটা হচ্ছে যে মানুষকে বুঝতে হবে যে আমি বাজারে যাচ্ছি, আমার পাশের ভদ্রলোকের যে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার উনি নন, এটা আমি বুঝছি কি করে। মানে আমি ভাবছি আমি বাজারে গেলাম, আমার তো কিছু হয়নি, আমি বাজারটা করে নিয়ে ফিরে এলাম, কিন্তু আমার পাশের ভদ্রলোক বা তার পাশের ভদ্রলোকের কি হেলথ স্ট্যাটাস আমি জানি না। আর এসিম্পটোমেটিক যারা ক্যারিয়ার, তারা কিন্তু নিজেরা না জেনেই কাজটা করছেন।
সো হেন্স আইসোলেশন ব্যাপারটা বাজারে যাওয়ার দরকার নেই। আমার যদি মনে হয় যে আমি বাড়িতে একটা ঘরে দুজন থাকতে পারছি না, দুদিকে দেয়ালে মুখ করে, তাহলে আমি সেই ব্যাপারটা একটা এক্সকিউজ যে বাজারে গিয়ে আমি বন্ধুর সাথে গল্প করছি, এটা কখনো কিন্তু মানা সম্ভব নয়। যেখানে আমাদের এত ঘন বসতিপূর্ণ জায়গাতে একবার যদি স্টেজ 3 র্যাম্প্যান্ট হয়, তাহলে কিন্তু আমরা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির থেকে খুব একটা পিছিয়ে থাকবো না, হয়তো ইউএসকেও ক্যাচ করে ফেলতে পারি। সো এইটা আবারও বলা হচ্ছে, সবাই বলছেন, সব সরকারের মাথারা বলছেন যে প্লিজ সরকারকে বাধ্য করবেন না আপনার বাড়ির দরজায় একটা তালা লাগিয়ে যেতে, আপনারা বরঞ্চ সেইটা করুন এবং ভলান্টারি ডিসক্লোজ করুন। আমার যদি বাড়ির লোক জার্মানি থেকে এসে থাকে, আমার সিমটম না থাকলেও আমার গিয়ে পুলিশকে বা ফোনে হেল্পলাইনে বলা উচিত যে আমার বাড়ির লোক জার্মানি থেকে অমুক তারিখে ফিরেছে, আমি কি করব। ইনসিডেন্টালি একজনের করোনা হয়েছে যিনি 20th ফিরেছিলেন বাইরে থেকে, ভারতবর্ষের বাইরে থেকে। সো মানে তিনি কিন্তু তারপরে আর কোনো স্টেপ নেননি যতক্ষণ না তার বাড়ির লোকের করোনাটা ধরা পড়েছে এবং সেখান থেকে খবরটা এসছে। সো এই ধরনের হাইডিং মানসিকতা থাকলে কিন্তু খুব ভালো খবর আমি তো আশা করছি না। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমি এই এতগুলো অস্বস্তির, এতগুলো নেতিবাচক, এতগুলো উদ্বেগের খবরের পাশাপাশি আর একটা, যেটা ছাপার ভুলের কারণে আমাদের গতকালকের অনুষ্ঠানে আমরা প্রচার করেছি এবং উদ্বেগ বাড়িয়েছে, রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা জানিয়েছে যে এই প্রেস রিলিজ বা ওয়েবসাইটে তারা যেটা দেন তাতে ছাপার ভুল হয়েছে এবং মারাত্মক ছাপার ভুল, যার ফলে তথ্যটা সম্পূর্ণ অন্য চেহারা নিয়েছে। যেটা হাজারের পরিসংখ্যান সেটা লক্ষ হয়ে গেছে। আপনাদের মনে থাকবে যে ঠিক এই অনুষ্ঠানে এই সময় আপনাদের সামনে বলেছিলাম যে হঠাৎ করে এই রাজ্যে পার্সন এনলিস্টেড ফর অবজারভেশন সেটা লক্ষাধিক হয়ে গেছে, 1,720 হয়েছে এবং একদিনে 1,03,419 বেড়েছে। একেবারে ছাপার অক্ষরে রাজ্য সরকার যে পরিসংখ্যান আমাদের পাঠিয়েছেন, আজকে গতকাল রাতেই সেটার কারেকশন আসে, যেটা ওটা 0 বেড়ে যাওয়ার জন্য হয়েছে। আসলে গোটা দিনে 10,341 এই সংখ্যাটা বেড়েছিল, বেড়ে হয়ে দাঁড়িয়েছিল 57,642 এবং পার্সন কেপ্ট আন্ডার হোম সার্ভিলেন্স, সেটাও বলেছিলাম যে রাতারাতি একদিনের মধ্যে লক্ষাধিক হয়ে যাচ্ছে, কারণ কালকে স্বাস্থ্য দপ্তরের তরফে এখানে লেখা হয়েছে 1,50,482, সেটা আসলে হয়েছিল 57,404। অর্থাৎ না, ডেফিনেটলি উদ্বেগের না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু একদিনে 1 লক্ষ পরিসংখ্যানটা বাড়েনি। এটা রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোট আনকোট ছাপার ভুল। আমরা যেহেতু এই অনুষ্ঠানে এই ছাপার ভুল সম্প্রচার করেছিলাম, যেহেতু আপনাদের বলেছিলাম আমরা তথ্যের প্রতিযোগিতায় নেই, আপনারা খেয়াল করে দেখবেন ফ্রম ডে 1 মৃত্যুর ক্ষেত্রে দেরিতে হতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিদিন দিনে 2 বার যে পরিসংখ্যান দেয়া হয় সেই পরিসংখ্যান আপনাদের সামনে রেখেছি এবং এই তথ্যের প্রতিযোগিতায় নেই বলেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ফিগার কাল আপনাদের দিয়েছিলাম, সেই অফিসিয়াল ফিগার এখন সংশোধন করে দিলাম। আর এইবার আসবো যে ঘটনাটা খানিকক্ষণ আগে আলোচনা করছিলাম। আজকে গোটা রাজ্যে, জেলায় এবং কলকাতায় রেশন দোকানের ছবিটা, এবং তারপর আসবো যে এই সময়, এই সংকটকালে আমরা সত্যি কি অলি কুনাট্য রঙের মুখোমুখি হতে পারি, আমরা এটা অ্যাফোর্ড করতে পারি। দেখুন, রেশন দোকানের সামনে বিভৎস ভিড়, গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে মানুষ, কোথাও বাঁধল গোলমাল, কোথাও মারামারি, কোথাও আবার লাঠি চালাতে হলো পুলিশকে। লকডাউনের 9ম দিন বুধবার ধরা পড়ল বিশৃঙ্খলার এরকম নানা ছবি। লকডাউনের মধ্যে বিশেষ প্রয়োজনে বাইরে বেরোলেও নির্দিষ্ট দূরত্বে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি। খোদ মুখ্যমন্ত্রী রাস্তায় বৃত্ত এঁকে হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন সংক্রমণ এড়াতে কতটা দূরত্বে দাঁড়ানো উচিত, কিন্তু তা সত্ত্বেও বুধবার দেখা গেল স্বাস্থ্যবিধি উপেক্ষার একাধিক ছবি। রাস্তায় বেরিয়ে পড়লেন বহু মানুষ। কলকাতার নলিন সরকার স্ট্রিটে তো রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের ত্রাণ বিলি ঘিরেই বহু মানুষের জমায়েত হয়। প্রশাসন এবং চিকিৎসকরা যখন বারবার সোশ্যাল ডিস্টেন্সিং এর পরামর্শ দিচ্ছেন, তখন লকডাউনের মধ্যে মন্ত্রী সাধন পাণ্ডের ত্রাণ বিলি কর্মসূচিতে ভিড় দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাই। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে ডেপুটি মেয়র অতীন ঘোষের কাছে অভিযোগ জানান তারা। সকাল থেকে এখানে একটা সেই চাল আর ডালকে কেন্দ্র করা নিয়ে একটা মহা জমায়েত
সাধন পান্ডে নিজে এসেছিলেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা বলছে, এখানে সেটা কিছুই হচ্ছিল না এবং তার পরবর্তী পরিস্থিতিতে একটা মাস পিটিশন জমা করা হয়, লোকাল কাউন্সিলরের নেতৃত্বে এখানে স্যানিটাইজ করা হয়। অতীন ঘোষকে এই বিষয়টা জানানো হয়েছে। এ নিয়ে কার্যত অসন্তোষের সুর শোনা গিয়েছে ডেপুটি মেয়রের গলায়। যদি এই ভুলটা আমরা করি তাহলে তো মানুষ আমাদের অভিযুক্ত করবেন। আমি মাস পিটিশন পেয়ে সঙ্গে সঙ্গে দ্রুত আমাদের কর্পোরেশনের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে ওই পাড়াটাকে ডিস্যানিটাইজেশন করিয়েছিলাম। উনি যেটা করছিলেন হয়তো মানুষের জন্য করছিলেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত আকারে করা উচিত ছিল। যদি উনি ওটা আমার যারা সহকর্মীরা ছিলেন তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারেননি, এটা একটা ব্যর্থতা। মুখ খুলেছেন সাধন পান্ডেও। আমার কনস্টিটিউয়েন্সি বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ সামগ্রী দিয়েছি। আমার একটাই নীতি, আমি বলি 1 হাত দূরে থাক, ডিস্টেন্স মেনটেন করো। তো সব জায়গায় মোটামুটি ডিসিপ্লিন সব জায়গায় ছিল, আমি কোনো খারাপ দেখিনি। আমি চলে আসার পর তারপর কিছু লোক একটু রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এইসব কাজ করেছে। লকডাউনের মধ্যে ভিড়ের ছবি দেখা গিয়েছে জেলাতেও। পুরুলিয়ার বোরো থানার আক্রগ্রামে নিয়ম কানুনকে শিখিয়ে তুলে একেবারে গা ঘেঁষাঘেঁষি করে সবাই দাঁড়িয়ে লাইনে। এর উপর আবার রেশন ডিলারের বিরুদ্ধে কম সামগ্রী দেওয়ার অভিযোগ। তালাবন্দি রেশন ডিলার, তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের লাঠিচার্জ। দুর্গাপুরেও একই দৃশ্য। বীরভূমের সাঁইথিয়া ব্লকের মাঠপলসা গ্রামেও রেশন দোকানের সামনে সেই একই ভিড়। সেখানেও কম সামগ্রী দেওয়ার অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রীর নিষেধ, সংক্রমণ ছড়ানোর আশঙ্কা, তারপরেও ভিড়ের একন ছবি। সিউড়ি শেহেরাপাড়ায় অবশ্য অন্য ছবি। রেশন দোকানের সামনে ভিড়, যে যার ব্যাগ দিয়ে লাইন রেখে নির্দিষ্ট দূরত্বে অপেক্ষা করছিলেন, কিন্তু সকাল 10টা পর্যন্ত দেখা মেলেনি ডিলারের। পরে সিউড়ি থানার আইসি গিয়ে ওই রেশন ডিলারকে ঘুম থেকে তুলে দোকানে নিয়ে আসেন। লোকের ভিড় প্রচুর হয়ে গেছে, সেখানে রেশন দোকানে দেখি তালা মারা। রেশন দোকানদারের ফোন নাম্বার জোগাড় করে তাকে ফোন করি, ফোন ধরে না। 10 থেকে 12 বার ফোন করেছি, পাইনি। তার ঘর খুঁজে খুঁজে তাকে গেছি, রাস্তায় পেয়ে তাকে তুলে নিয়ে আসা হয়েছে, তখন বাবু ঘুমাচ্ছে। মুর্শিদাবাদের কান্দিতে আবার রেশন দোকানের সামনে বিশৃঙ্খলার জেরে মারধর করা হয় এক কংগ্রেস কর্মীকে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতোর। জেলায় জেলায় যখন এই পরিস্থিতি, তখন একই ছবি দেখা গেছে কলকাতাতেও। আইটি হাসপাতালের কাছেই বেলেঘাটা মেন রোডে একটি রেশন দোকানের সামনে উপচে পড়া ভিড়। নির্দিষ্ট দূরত্ব মানার মতো সাবধানতা চোখে পড়ল না সংক্রমণের ভয় সত্ত্বেও। লকডাউনের মধ্যে ভিড়ভাট্টার ছবি ধরা পড়েছে তিলজলা, ফুলবাগান, কাকুরগাছি, লেক গার্ডেন্সে। টালিগঞ্জেও রেশন দোকানে দেখা গিয়েছে ভিড়ের ছবি। রয়েছে টালিগঞ্জ এলাকায় দেশপ্রাণ শাসমল রোডে। দেখা যাচ্ছে রেশন দোকানের বাইরে একেবারে লম্বা লাইন। বারবার করে বলা হচ্ছে এটা নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই দূরত্ব কেউই কিন্তু মানছেন না। এসেনশিয়াল জিনিস মার্কেটে পাওয়া যাচ্ছে, তাই বলে এটা নয় যে 100 লোক দিয়ে আমি লাইন দিলাম। 7 জন করে অ্যালাউ করা হয়েছে, 7 জনের মধ্যে দূরে দূরে দূরত্ব মেনটেন করে 7 জনে মিলে জিনিস কিনুন, আমাদের কোনো অসুবিধা নেই। এই 2-3টে উইক আমাদের খুবই শক্তিশালীভাবে এটাকে রেজিস্ট করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চাল আমাদের কাছে মজুদ রয়েছে, আমাদের কাছে আটা মজুদ রয়েছে পর্যাপ্ত, আমাদের কাছে গম মজুদ রয়েছে পর্যাপ্ত। কেন এত হুড়োহুড়ি? মানুষ যদি সচেতন না হয়, একজন একজনকে আক্রান্ত হবে, পরিবার আক্রান্ত হবে, প্রতিবেশী আক্রান্ত হবেন, হোল পাড়াটা করোনা ভাইরাসে ভর্তি হয়ে যাবে। রেশন নিয়ে পাল্টা মুখ খুলেছে বিজেপি। সব জায়গায় সাফিসিয়েন্ট যায়নি। সরকারি ঘোষণা মতো, রাজ্য সরকারের ঘোষণা মতো, কেন্দ্র সরকারের ঘোষণা মতো কোথাও রেশন দেওয়া হচ্ছে না। আমার মনে হয় সরকারি ব্যবস্থা ঠিক কাজ করছে না, তাই সব জায়গায় সাফিসিয়েন্ট রেশন নাই, তাই ওরা দিচ্ছেন না, ওরাও ভয় পাচ্ছেন। বা কেন কম হয়েছে সেটা আমার মনে হয় খাদ্য দপ্তর থেকে বাংলার দেখা উচিত। রেশন দোকানের সামনে এই ভিড়ের ছবি দেখে শঙ্কিত চিকিৎসকরা। তারা বলছেন এই বেপরোয়া মনোভাবে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। এটা ভীষণই ভয়াবহ। আমেরিকাতে যতজন মারা গেছেন করোনা ভাইরাসে, সেই সংখ্যাটা কিন্তু চীনের থেকেও বেশি। আমেরিকাতে কিন্তু এই লকডাউন পদ্ধতিটা প্রপারলি মানা হয়নি। আজকে যদি আমরা মৃত্যু দেখেও না শিখি, তাহলে আমরা কোত্থেকে শিখব? কোচবিহারের বিভিন্ন জায়গায় পুলিশ ছিল সতর্ক, ফলে লাইন দিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই রেশন সংগ্রহ করতে দেখা যায় সাধারণ মানুষকে। এবিপি আনন্দ। আমার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল @IamSumonde। যার যদি আপনারা মন্তব্য করতে চান, প্রশ্ন পাঠাতে চান, কয়েক হাজার প্রশ্ন ইতিমধ্যে জমা হয়েছে, আপনারা পাঠাতে পারেন। আমি এই অনুষ্ঠানে দ্রুত কয়েকটা পড়ে দেওয়ার চেষ্টা করব। আমি সুমন বাবুর কাছে যাব। সুমন বন্দ্যোপাধ্যায়। সুমনবাবু, এক তো কেউ বলতেই পারেন যে এই করোনার বিপদ যত বাড়ছে, মানুষের সচেতনতা একেবারে পাল্লা দিয়ে কমছে, সেটা তো হলো মানুষের দায়। কিন্তু মানুষের সচেতনতা যদি কমে এবং জনস্বার্থে, বৃহত্তর জনস্বার্থে ক্ষতিকর পদক্ষেপ কোনো মানুষ করতে এগিয়ে যান,
তাকে আটকানোর দায় কিন্তু পুলিশ এবং প্রশাসনের। আজকে গোটা রাজ্যের জেলার এবং কলকাতার যে ছবিটা তুলে ধরলাম, একেবারে স্পষ্ট ভূমিকা ছিল পুলিশের। মুর্শিদাবাদের কান্দিতে সুমনবাবু, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মারপিট লেগে গেল, লাইনে কংগ্রেস কর্মীরা লজেন্স দিচ্ছিলেন তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা ইত্যাদি। মানে এটা হচ্ছে কি, আমি বলছি যে আজকে ইটালি, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য পরিসংখ্যানগুলো দেখেও আমরা যদি এইটা করি, মানে এর পরে বিপর্যয় কেউ আটকাতে পারবেন না। সুমনবাবু, পুলিশ প্রশাসনের ভূমিকা প্রয়োজন হলে আরো কড়া হতে হবে। নিশ্চয়ই পুলিশ প্রশাসন এই ব্যাপারে ভাববে এবং দ্রুত ব্যবস্থা নেবে, কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আগামী 3 মাসের রেশন এটা বিনামূল্যে হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা আমাদের ভাবতে হবে প্রথম, যে ভারতবর্ষের প্রথম রাজ্য হিসেবে বিনামূল্যে 3 মাসের রেশন তুলে দেওয়া হচ্ছে, যাতে তাদের বারবার ধরে আসতে না হয়। এবং আমাদের খাদ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমাদের যে ভাড়ার, সেই ভাড়ারে যথেষ্ট, সেটা ভাবার পাশাপাশি এটাও ভাবছি যে যে মানুষগুলো লাইন দিচ্ছেন তাদের অত্যন্ত প্রয়োজনীয় এই রেশন, কিন্তু আমি রেশনের জন্য নিজেকে এবং নিজের পরিবারকে, নিজের সমাজকে বিপন্ন করে দেব? মানে আমি বলছি রেশনের গুরুত্ব এবং দেয়ার কৃতিত্বকে আমি ছোট করতে চাইছি না, কিন্তু আমি বলছি কোথাও তো একটা দাঁড়িটা টানতে হবে। মানুষ নিজে থেকে দাঁড়ি যদি না টানেন তাহলে পুলিশ প্রশাসনের ভূমিকা আসবে। কিন্তু পাশাপাশি আপনাদের তো এটাও ভাবতে হবে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তো একটা রাজ্য, মানে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন 25,000 কোটি টাকার একটা প্যাকেজ চেয়ে। সেই প্যাকেজের ব্যাপারে কতটা অগ্রসর হলো কেন্দ্রীয় সরকার? এই প্যাকেজ যদি রাজ্যগুলোর কাছে না গিয়ে পৌঁছয়, খুব স্বাভাবিকভাবে রাজ্যগুলো খুব বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবে। তাহলে রাজ্য সরকারগুলোকে সাহায্য করাটাও তো কেন্দ্রের কাজ। আর আমি উল্টো দিকে যেটা বলছি, যে কেন্দ্রের তরফ থেকেও কি খুব মানে সচেতনতা আমরা দেখছি? আমরা তো পরিযায়ী শ্রমিকদের ঘটনা থেকে শুরু করে নিজামুদ্দিনের ঘটনা পর্যন্ত একদম পরিষ্কার এটা, যে কেন্দ্র কিন্তু গোটা ঘটনা, করোনা ভাইরাস আক্রমণের যে ঘটনা, সেটাতে আদৌ তারা খুব একটা সচেতন নয়। এবং যেভাবে তারা এই ঘটনাগুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, এটা অত্যন্ত বিপজ্জনক। আপনি ভেবে দেখুন যে নিজামুদ্দিনে পুলিশের থানার ডগায়, মানে প্রায় সায়ন্তন বসুর কাছে আসবো, একটা নিজামুদ্দিন, একটা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, এবং আজকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে দিয়ে একটা চিঠিও পড়িয়েছেন, যেখানে দেখা যাচ্ছে 13 তারিখ কেন্দ্র সরকারের এক সচিব, তিনি রাজ্য সরকারকে বলছেন যে এপিডেমিক সিচুয়েশন নয়। সায়ন্তন বসু, দেখুন, প্রথম রেশন শপ নিয়ে যেটা বিষয়, ভারত সরকার 3 মাসের জন্য 5 কেজি চাল বা গম আর 1 কেজি চিনির ব্যবস্থা করেছেন। আপনাদের চ্যানেল বা বিভিন্ন চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বলছেন ব্যবস্থা ভারত সরকার করেছে। সেই চাল, গম, চিনি মানুষের কাছে পৌঁছচ্ছে না রাজ্য প্রশাসন, রেশনের মালিক, রেশন ডিলার, তৃণমূলের নেতারা। সেই কারণে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এই ক্রাইসিসটার জন্য একা মানুষকে দায়ী করলে হবে না। ভারত সরকার তার ব্যবস্থা সম্পূর্ণ করেছেন। এফসিআইতে পর্যাপ্ত চাল রয়েছে, পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আমাদের চালকলগুলোতেও পর্যাপ্ত খাদ্যশস্য রয়েছে। তৃণমূলের সরকার, তৃণমূলের ডিলার, তারা একটা নেক্সাস করে এটা মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না। এটা নিয়ে ক্রাইসিস। দ্বিতীয় বিষয় হচ্ছে, কোনো তো প্ল্যানিং নেই। আমি তো এতদিন জানতাম যে, বা আজকে সকাল অবধি জানতাম যে পরিস্থিতি ভয়ঙ্কর, 6 জন মারা গেছেন। একটু আগে জানলাম আপনাদের চ্যানেল থেকেই যে না, মৃত্যুর সংখ্যা কমে গেছে, 6 নয়, এখন বোধহয় 3। অর্থাৎ ডাক্তাররা ঠিক করছেন না কজন কে করোনাতে মারা গেছেন, মুখ্যমন্ত্রী স্থির করে দিচ্ছেন কে করোনাতে মারা যাবেন। ডেঙ্গির ক্ষেত্রে যেরকম তথ্য চেপে যাওয়ার কৌশল তৈরি হয়েছিল, করোনার ক্ষেত্রেও সেই কৌশল রাজ্য সরকার নিচ্ছে। পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। এতদিন আমি শুধু রাজাবাজার, মেটিয়াবুরুজ, বাদুড়িয়া, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, আমি একটাই কথা বলছি যে এই প্ল্যানিং এর কথাটা কিন্তু সায়ন্তন বাবুর মুখে একেবারেই শোভা পাচ্ছে না। আমি তো পরিষ্কারভাবে বলছি যে আজকে সঙ্গীত শ্রমের যে ইন্টারভিউটা আপনারা দেখালেন, যে বহুদিন ধরে ভারতবর্ষের বহু মানুষ তারা বলছিলেন যে অন্তত করোনা ভাইরাসের সময় অন্তত পাকিস্তানের রেফারেন্স আসছে না, হিন্দু মুসলিমের রেফারেন্স আসছে না। এই সঙ্গীত সংঘকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত তাকে। তিনি যেভাবে ঘটনাটাকে বিশ্লেষণ করছেন, তাহলে তো আমাদের এটা মনে হচ্ছে যে নিজামুদ্দিনের ঘটনাটাও এটাও একটা, মানে নিজামুদ্দিনকে টার্গেট করে এখানেও হিন্দু মুসলিম। আমি এটা একেবারে আমি বলছি যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, হাত জোর করে দয়া করে এই মুহূর্তে আপনারা হিন্দু মুসলিম করবেন না। আপনাদের যদি পরিকল্পনা থাকতো, তাহলে ওই 25 জন পরিযায়ী শ্রমিক
যারা দিল্লি থেকে বেরিয়েছিলেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, প্রতিমধ্যে তাদের মৃত্যু হতো না? আপনাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে রাসায়নিক স্প্রে করে সেই পরিযায়ী শ্রমিকদের চান করিয়েছেন, আগামী দিনে তাদের যদি কোনো ডিজিজ হয় তার দায়িত্বটা কে নেবে? আপনার কারা দিচ্ছেন সেই কৃতিত্ব নিয়ে পরে আপনারা চুলচেরা বিশ্লেষণ করবেন এবং দড়ি টানাটানি করবেন। আপাতত দয়া করে ফুটেজটা, আমি সবাইকে বলছি ফুটেজটা দেখুন। এটা কে রেশন দিলেন এবং কে কত টাকা দিলেন, কত অনুদান দিলেন বা অনুদানের চিঠি গ্রাহ্য করলেন না, তার থেকে অনেক বড় মানুষ যে দূরত্বে দাঁড়িয়ে আছেন, একে অন্যের নিঃশ্বাসের একেবারে আওতার মধ্যে মারাত্মক ডিজাস্টার হতে পারে, যেটা রেশনের চাল ডাল চিনি গমের থেকে আরো অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এইটা বোধহয় আমাদের মাথায় রাখা উচিত। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, আবার বলছি বিরতিতে আমি উঠে আমার হাত ধুয়ে নেব, আপনারাও দয়া করে সেই একই কাজ করবেন, কারণ করোনা রুখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেজার হচ্ছে হাত ধুয়ে নেওয়া। আমি দ্রুত কয়েকটা টুইটারে আসা মন্তব্য পড়ে নেব। সুদর্শন নন্দী তিনি বলছেন যে পাগলেও নিজের ভালো বোঝে, মুখ্যমন্ত্রী থেকে প্রশাসন বারবার ঘরে থাকার কথা বললেও কিছু মানুষ এখনো ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছেন। নবনীল ঘোষাল লিখছেন রাস্তার জটলা দেখে বোঝা মুশকিল হচ্ছে এটা লকডাউন চলছে না গরমের ছুটি চলছে। প্রসেনজিৎ ভট্টাচার্য তিনি লিখছেন যে রেশন দোকান না খুলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া যেত না, তাহলে তো সংক্রমণের সম্ভাবনাও কমানো যেত। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। লোপামুদ্রা মুখোপাধ্যায় তিনি লিখছেন যারা সংক্রমণ লুকিয়ে অজস্র মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা কি সুইসাইড বোম্বারের থেকে কিছু কম? শুভদীপ পাল তিনি লিখছেন যে আমার প্রশ্ন হলো করোনা সংকট কাটিয়ে ওঠার 1 বছর পরেও অর্থনীতির হাল ফিরবে কি? শুভজিৎ বাবু, এই বিরতির পর আমরা অর্থনীতি প্রসঙ্গে আসব। অরূপ বসু লিখছেন পেট্রোল ডিজেলে জিএসটি বসানো হোক, এখনো যদি না ভাবে তাহলে কবে ভাববে? একেবারে স্পেসিফিক্যালি পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করব। শুভম রাহা লিখছেন দৈনন্দিন রোজগারের ওপর ভরসা করেন এমন অনেকেই ফ্ল্যাট বা বাড়ি ভাড়া তাদের দিতে হয়, তাদের জন্য সরকার কিছু ভেবেছে কি? এতক্ষণ তো মানুষকে এত দোষ দিলাম, যারা সচেতন নন তাদের এত কটু কথা বললাম, কিন্তু যারা সচেতন তাদের কুর্নিশ জানাতে ইচ্ছে করছে, সাধুবাদ জানাতে ইচ্ছে করছেন। তার কারণ আজকে অন্নপূর্ণা পুজো, সাবন্য রায়চৌধুরীদের পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে তাদের অন্নপূর্ণা পুজো কোনো জনসমাগম হয়নি, 2-3 জনের মধ্যে হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখেছেন অনেকেই। সব থেকে বড় যে ছবিটা আমি দেখাতে চাইব, কাছে যাননি, পুরোহিত মশাই ভিডিও কলে মন্ত্র পড়ে পুজো করলেন। সচেতনতার এই ছবি সত্যি সত্যি আমাদের গর্বিত করলো। দেখুন, ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি দেহি মে। দেবীর আরাধনাও করতে হবে, আবার করোনা থেকে বাঁচতে লকডাউনও মানতে হবে। এই পরিস্থিতিতে অভিনব পন্থা নিল মধ্য কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটের পাল পরিবার। অন্নপূর্ণা পুজো হলো কলকাতায়, আর ভিডিও কলে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বসে মন্ত্রোচ্চারণ করলেন পুরোহিত। পুষ্পাঞ্জলি পুষ্পং কোভিড-19-এর জন্য এই সরকারের যে বাধ্যবাধকতার নিয়ম সেগুলো আমাদের মেনে চলতেই হচ্ছে। সেই কারণে আমাদের বাড়ি এত বছরের পুজো আমরা এই জন্য লোক সমাগম না করে নিজের বাড়িতেই পটে ছবি দিয়ে মায়ের পুজো করলাম। ঠাকুরমশাই ওনার বাড়িতে বসে হোম আরতি সবই করেছেন, সেখান থেকে মন্ত্র বলে আমরা এখানে অঞ্জলি দিয়েছি। জোড়াবাগান এলাকায় আবার অন্য ছবি। অভিযোগ, একটি বাড়ির গ্যারাজে অন্নপূর্ণা পুজো চলাকালীন ভিড় জমে যায়। খবর পেয়ে জোড়াবাগান থানার পুলিশ গিয়ে গ্যারাজের শাটার নামিয়ে পুজো করার নির্দেশ দেয়। এবার কি পুজো শাটার বন্ধ করেই হবে? শাটার বন্ধই তো, আমি তো শাটার খুলে। শাটারটা কে বন্ধ করালো? শাটারটা একটু মনে পুলিশ বন্ধ করেছে তো, শাটারটা খোলা ছিল তো। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যা কথা বলবেন, আমাকে ভিডিও করা আছে, মিথ্যা কথা বলছেন কেন? সেটা সত্যি কথা বলুন। আপনার এখানে লোক ছিল তো, তাহলে মিথ্যা কথা বললেন কেন? না, বাইরের লোক মিথ্যা কথা বলবেন, যেটা সত্যি সেটা বলুন। শাটার খুলে ওপেন শাটার খুলে আপনি পুজো করছিলেন, তারপর আমি সেটা বন্ধ করলাম, আমি বন্ধ করালাম বলে আপনি বন্ধ করলেন। বাড়ির সদস্যদের দাবি, সচেতনতামূলক পদক্ষেপ হিসাবে গোল দাগ কেটে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে সবাই পুজো দেখছিলেন। লকডাউনের জেরে গত কয়েকদিনে জীবনে অনেক কিছুই বদলে গিয়েছে, এবার বদল এলো পুজোতেও। সঞ্চয়ন মিত্র ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে সব থেকে বড় খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা কখনো হয়নি, 2020 সালের উইম্বলডন, গ্রাসকোটের উইম্বলডন
তা বাতিল হলো করোনা ভাইরাসের জন্য। আবার বলছি, উইম্বলডন বাতিল হলো, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো হয়নি। আমি একেবারে সরাসরি অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়ের কাছে আসব। তার আগে এই মুহূর্তে একদিকে স্বল্প সঞ্চয় সুদ কমছে, অন্যদিকে 18 বছরে অপরিশোধিত তেলের দাম সব থেকে তলানিতে, সব থেকে কম, 18 বছরের মধ্যে সর্বনিম্ন। তা সত্ত্বেও প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে। আমি দ্রুত প্রতিবেদনটা দেখিয়ে তারপর অর্থনীতিবিদের কাছে আসবো। দেখুন, 2002 সালের পর আন্তর্জাতিক বাজারে কমতে কমতে 18 বছরে সর্বনিম্ন অপরিশোধিত তেলের দাম। 2002-এ যা ব্যারেল প্রতি $23 ছিল, বুধবার সেই দাম নেমে গিয়েছে ব্যারেল প্রতি $20। দেশ জুড়ে লকডাউন চলায় এখন তেলের চাহিদা অনেকটাই কমে গিয়েছে। সাধারণ মানুষ ভেবেছিলেন এর সুফল তারা পাবেন, পেট্রোল ডিজেলের দাম ভারতে অনেকটাই কমবে, কিন্তু বাস্তবে ঘটল উল্টোটাই। বুধবার কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 1 টাকা 1 পয়সা বেড়ে হয়েছে 73 টাকা 30 পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে 1 টাকা বেড়ে হয়েছে লিটার প্রতি 65 টাকা 62 পয়সা। করোনা নিয়ে লকডাউনের জেরে যখন রুজি রুটি নিয়ে চিন্তায় সাধারণ মানুষ, তখন বোঝা কমার বদলে বাড়ায় হতবাক তারা। এটা অনেকটাই এফেক্ট করবে, কারণ পেট্রোল ডিজেলের উপর সবকিছু ডিপেন্ড করছে। এটা আমাদের মানুষের, সাধারণ মানুষের খরচা অনেকটাই বেড়ে যাচ্ছে, প্লাস জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ডিজেলের জন্য। সাধারণ মানুষের উপর চাপ পড়বে, খেটে খাওয়া মানুষের উপর চাপ পড়বে। খেটে খাওয়া বলতে যারা চাষি, কৃষক, যারা সবজি নিয়ে আসে এখানে, তাদের তেলের দাম বাড়লে জিনিসের দাম বাড়বে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়, তখন বিশ্ববাজারে তেলের দাম তলানিতে পৌঁছানোর পরেও কেন ভারতে তেলের দাম কমার পরিবর্তে বেড়েই চলেছে? হতবাক অর্থনীতিবিদরা। কথার খেলাপ হলো, কারণ সরকার বলেছিল যে মার্কেট ড্রিভেন প্রাইস, বাজারে দাম যেমন ওঠানামা করবে তেমনি কনজিউমাররা দেবে, সেটা কিন্তু হলো না। অর্থাৎ যখন বাজারে দাম বাড়ে তখন সরকার দাম বাড়িয়ে দেন, কিন্তু যখন দাম কমে তখন আর দামটা কমে না। সাধারণ মানুষের সঙ্গে কথার খেলাপ করাটা ঠিক নয়। তাহলে সরকার বলুক যে আমরা মার্কেট ড্রিভেন প্রাইসে যাচ্ছি না, আমরা ভুল বলেছি। শুধুই কি তেলের দাম বৃদ্ধি? করোনার আবহের মধ্যে খাঁড়ার ঘা নেমে এসেছে মধ্যবিত্তের স্বল্প সঞ্চয়েও। পিপিএফ এ সুদের হার ছিল 7.9%, কমিয়ে করা হলো 7.1%। এনএসসির সুদ 7.9% থেকে কমে হলো 6.8%। 7.6% সুদ ছিল কিষাণ বিকাশ পত্রের, তা হলো 6.9%। মান্থলি ইনকাম অ্যাকাউন্টে 7.6%-এর বদলে সুদ মিলবে মাত্র 6.6%। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ ছিল 8.4%, এখন মিলবে 7.6%। কমছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা SCSS এর সুদও, 8.6% থেকে কমে হলো 7.4%। আর এর জেরে সিঁদুরে মেঘ দেখছেন শহরের প্রবীণ নাগরিকরা, যেমন কালীঘাটের বাসিন্দা 76 বছরের বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়। অবসরের পর সঞ্চয় থেকে পাওয়া সুদেই সংসার চলে, কিন্তু সেই সুদের হার দিন দিন কমাচ্ছে কেন্দ্র। ডেইলি ডিক্রিজিং অফ দি ইন্টারেস্ট রেট। আগে যেটা আমি আমার 1 লাখ টাকায় আমি অন্তত 9,000 টাকা আমি রিটার্ন পেতাম, সে মনে করুন আমার ইয়ারলি মান্থলি 750 টাকা করে হতো, সেইটা এখন কমে গিয়ে 450 টাকায় এসে গেছে। গভর্নমেন্ট যদি বহু অ্যাকাউন্ট যদি সার্চ করে দেখে যে যারা অনলি ইন্টারেস্টের উপরে ডিপেন্ডেন্ট, এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে বার করে অন্তত এইগুলোকে যদি একটু ছাড় দেন। একই অবস্থা হাজরার বাসিন্দা 67 বছরের অসীম বন্দ্যোপাধ্যায়েরও। প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেনদের, কেন এইভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। মধ্য মিডল ক্লাস ফ্যামিলির জন্য তো সরকারের তো দেখা উচিত যে সিনিয়র সিটিজেনরা কি করবে। মঙ্গলবার বিভিন্ন মেয়াদি সঞ্চয়ে সুদ কমিয়েছে কেন্দ্র। 1 থেকে 3 বছরের মেয়াদি সঞ্চয়ে সুদের হার 6.9% থেকে কমে হলো 5.5%। 5 বছরের সঞ্চয় প্রকল্পে 7.7% থেকে কমে সুদের হার এখন 6.7%। 5 বছরের রেকারিং এ সুদের হার ছিল 7.2%, হলো 5.8%। যে রিজার্ভ ব্যাংক যতটা সুদের হার কমিয়েছে, ব্যাংকদের কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে সুদের হার তার চেয়ে বেশি কমাতে। যদি সমান সমান হতো তাহলে আমি বলতাম যে প্রত্যাশিত, কিন্তু এই অংশটা প্রত্যাশিত নয়। সেখানে কিন্তু 75 থেকে 150 বেসিস পয়েন্ট পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে। এখন এটা তো একটু নৈতিক দিক দিয়েও অন্যায় হচ্ছে, কারণ এই যারা এই ফিক্সড ডিপোজিট রাখেন ব্যাংকে বা অন্যান্য রেকারিং ডিপোজিট ইত্যাদি রাখেন, তাদের একটা বড় অংশই হচ্ছেন কিন্তু সিনিয়র সিটিজেন। এই সময় এদের উপর এই চাপটা দেওয়াটা কিন্তু একেবারেই ঠিক হয়নি।
তবে নামমাত্র স্বস্তি মিলেছে রান্নার গ্যাসের দামে। ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে 65 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের নতুন দাম 774 টাকা 50 পয়সা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায়ের কাছে প্রথমে যাব। সুমনবাবু, আমি ছোট্ট একটা পরিসংখ্যান হাজির করবো আপনার সামনে। সেটা হচ্ছে 16ই এপ্রিল 2014, এর কয়েকদিন পরেই মনমোহন সরকারের পতন হবে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন। তখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল প্রায় 110 মার্কিন ডলার। ভারতে তখন পেট্রোলের দাম ছিল 79 টাকা 26 পয়সা, 110 মার্কিন ডলার। আর আজকে তেলের দাম ওই বিশ্ববাজারে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েলের দাম $20, 110 থেকে 20-তে নেমেছে। আর কলকাতায় পেট্রোলের দাম 73 টাকা 30 পয়সা। আমি বলছি, এ তো সরকারের সামনে একটা অপরচুনিটি ছিল, একটা সুযোগ ছিল। আমার প্রশ্ন থাকবে যে কতটা অর্থনৈতিক বাধ্যবাধকতা এই সিদ্ধান্ত নিতে হলো, এবং সরকার জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে এই সময় নাগরিকদের রিলিফ দিতে পারছে না কেন? সুমনবাবু। সুমনবাবুর কথা শুনতে সামান্য আমার সমস্যা হচ্ছে, আমি সায়ন্তন বসুর কাছে যাব। সায়ন্তনবাবু, আমি এই প্রশ্নটাই এর সঙ্গে একটু রাজনীতি যোগ করে দিই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে প্রথম এবিপি আনন্দই সেই চ্যানেল যারা নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার আমি গুজরাট যাই এবং আমরা প্রচারিত করি। সেই সময় খুব ইন্টারেস্টিংলি, আমরা তার অনেক বছর আগে থেকে ফলো করতাম ওনাদের। নরেন্দ্র মোদী একটা টুইট করেছিলেন 2012 সালে। সেখানে তিনি লিখছেন যে পেট্রোলের দাম বাড়া কংগ্রেসের বা ইউপিএ সরকারের ব্যর্থতার নমুনা। আরেকটু পিছিয়ে যাই, 2011 সাল, স্মৃতি ইরানি অন ক্যামেরা এবিপি নিউজকে বলছেন যে ইউপিএ সরকার মূল্যবৃদ্ধি নিয়ে মানুষের যন্ত্রণার কথা ভাবে না। আমি বলছি যে বিজেপি বিরোধী দলে থাকার সময় প্রতিনিয়ত মনমোহন সরকারকে এই পেট্রোল এবং ডিজেলের মূল্যে খোঁচা দিয়ে আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুলতো, আজকে এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে 18 বছরে ক্রুড অয়েলের দাম সব থেকে নিচে, এখন কেন মানুষকে রিলিফ দেওয়া গেল না? সায়ন্তনবাবু। আমি আপনার থেকে 1 মিনিট বাড়তি সময় চাইব আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে। লাস্ট যে সেগমেন্টে যেটা আমি বলতে পারলাম না, দুটো পয়েন্ট শুধু আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, আগামীকাল সম্ভবত প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। আর আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই বৈঠকে থাকবেন না বলে, এত গুরুত্বপূর্ণ বৈঠকে থাকবেন না বলে তিনি আমাদের রাজ্যের চিফ সেক্রেটারিকে সেই মিটিংয়ে পাঠাচ্ছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বর্তমান পরিস্থিতিকে উনি কতটা গুরুত্ব দিচ্ছেন। চিফ সেক্রেটারি কখনো চিফ মিনিস্টারের জায়গা হতে পারে না, এটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ভাবা দরকার। আপনার প্রশ্নে যেটা আপনি অর্থনীতি সংক্রান্ত করেছেন, আমি আবার এবিপি আনন্দেই আপনাকে আমি রিওয়াইন্ড করিয়ে দেখাতে বলবো যে 16 থেকে 19-এর মধ্যে বিজেপি সরকার কতবার তেলের দাম কমিয়েছে আর কতবার বাড়িয়েছে। যেমন বাড়িয়েছে দেখাচ্ছেন, তেমন কমিয়েছেন অনেকবার। এমনও ব্যবস্থা বা এমন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, কমেছে। আপনি বললেন 65 টাকা রান্নার গ্যাসের দাম, ভর্তুকিহীন গ্যাসের দাম কমিয়ে দিয়েছে। রাজ্য সরকারের দাম $110, তখন যা তেলের দাম, আর ক্রুড অয়েলের দাম যখন $20, সেই তেলের দাম তার কাছাকাছি থাকবে কেন? আমার প্রশ্ন খুব পরিষ্কার। বাড়ানো কমানো তো পরের কথা। অর্থাৎ যে সময় মনমোহন সিংকে আপনারা বিঁধছেন, এখন তার থেকে মানে তুলনাটা $110 আর $20 হয়ে গেল না? একই দাম থাকে কি করে? তখন মনমোহন সিং সরকার ভর্তুকি কত দিয়েছেন আর আজকে আমাদের সরকার ভর্তুকি কত দিচ্ছেন? উজালা যোজনা তখনও আসেনি। ভারত সরকার উজালা যোজনায় 3 মাস বিনামূল্যে উজালা যোজনার গ্যাস মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। শুধু পেট্রোল ডিজেলেই ওয়েলফেয়ার স্টেটের কাজ নয়। আমি রাজ্য সরকারের কাছেও আগ্রহ করব যে তারা ভ্যাটটা কমিয়ে দিক। কেন্দ্র সরকারও কমাক, সেটা তো কমালে খুব ভালো, তাতে কোনো ক্ষতি নেই। যদি কমায় সেটাও আমরা চাই কমাক, কিন্তু রাজ্য সরকারগুলো এগিয়ে আসুক, তারা ভ্যাট কমাক। তারা যদি ভ্যাট যদি না কমায়, তারা বরং আবেদন করুক। কারণ রাজ্যের আপত্তির কারণে এখনো জিএসটিতে আমরা পেট্রোল ডিজেলকে আনতে পারিনি। জিএসটিতে যদি পেট্রোল ডিজেল এসে যায়, রাজ্য সরকারগুলো যদি আবেদন করে, তাহলে জিএসটি কাউন্সিল পেট্রোল ডিজেলকে জিএসটির মধ্যে নিয়ে নেবে, আর তার ফলে তো আর সমস্যা হবে না। যা দাম তার থেকে অনেক কম দামে পেট্রোল ডিজেল মানুষের কাছে অ্যাভেলেবল হবে। আমি একটা, যেটা আপনি ব্যাংকের সুদের হার নিয়ে বলছেন,
1,70,000 কোটি টাকার দ্রুত একবার অর্থনীতির যুক্তিটা, শান্তনবাবু আবার আসবো আপনার কাছে, অর্থনীতির যুক্তিটা সুমন মুখোপাধ্যায়ের কাছে। সুমনবাবু, কেন রিলিফ দেয়া গেল না? পাবলিক প্রভিডেন্ট ফান্ড আর সিনিয়র সিটিজেনের, নাকি আপনি পেট্রোলের কথা বলছেন? দুটোই কিন্তু একই জিনিস ইঙ্গিত করছে। সরকার ব্যাংকের মারফতে যতখানি সাবসিডি চেষ্টা করছে দেওয়ার, নিজে কিন্তু ফিসক্যাল ইনসেন্টিভস বা ইনক্লুশন কিছু করছে না। এটা আমার কাছে খুব বেদনাদায়ক এবং আশ্চর্যজনক লাগছে। বিশেষ করে এখন আমাদের ফরেন এক্সচেঞ্জ ভান্ডার 481 বিলিয়ন ডলার আছে। আমাদের সোনা পৃথিবীর 9টা দেশের মধ্যে একটা দেশ, 60 টন সোনা আছে। সেইখানে সামান্য দেখুন, লোকে সরলীকরণ করছে যে সুদের হার পড়লে তবে বিনিয়োগ বাড়বে, কিন্তু দু রকমের বিনিয়োগ হয়, দু রকমের সেভিংস হয়। বিনিয়োগ অটোনমাস হতে পারে, ইনডিউসড হতে পারে, চাহিদার উপর নির্ভর করছে। আর সেভিংস হয় চটজলদি খরচ করার জন্যে, কিন্তু একটা হচ্ছে ভবিষ্যতের জন্যে। যে প্রভিডেন্ট ফান্ড আর সিনিয়র সিটিজেনের কোনো রকমেই রেট অফ ইন্টারেস্ট কমানো উচিত নয়। বিশেষ করে এই দেশে যখন সোশ্যাল সিকিউরিটি স্কিম তেমনভাবে দৃঢ়ভাবে নেই, যারা সারা জীবন কাজ করেছে তাদের থেকে কেটে মানে দেওয়া, টাকা নেওয়া মানে এক প্রকারের ট্যাক্স। আমি সজাগতায় বলছি, 15 লাখ টাকা ম্যাক্সিমাম আপনি রাখতে পারেন সিনিয়র সিটিজেনে। সেইখানে যদি 1%, 1.2% সুদ করে কমে গিয়ে থাকে, তার মানে 18,000 টাকা আপনার বছরে কমছে। এক কোয়ার্টারে আপনার 4,500 টাকা কমে গেল। সেটা কি ট্যাক্স নয়? একটা প্রবীণ নাগরিকের কাছ থেকে এটা চাওয়ার মানেটা কি? দ্বিতীয়ত, যখন আপনার রিজার্ভ ব্যাংক থেকে 1.5 লক্ষ কোটি টাকা নিয়ে বিজনেসে আমাদের ছাড় দেওয়া হয়েছে, এখন 1.5 লক্ষ কোটি টাকা দিয়ে গরিবকে দেয়া হলো, খালি মধ্যবিত্তকে ছেড়ে দেওয়া হলো কেন? অথচ সরকারের যথেষ্ট টাকা আছে। আমি দুটো উদাহরণ দিচ্ছি। রামকৃষ্ণ মিশন বা কোনো ধর্মের ক্ষেত্রে যদি আপনি ডোনেশন দেন, আপনি ইনকাম ট্যাক্স ছাড় পান। সরকার কেন ফ্যাক্টরি ওনাদের বলেনি যে যতগুলো খরচ করছো তোমরা নিজের ফ্যাক্টরি, যখন লেআউট আছে, লকডাউন আছে, তখন আমরা সেইটাকে ট্যাক্স মুকুব করে দেবো? সেটা করলে এই রকম টাইপের প্রসেশন বেরোতো না, যেটা যাচ্ছে ইউপিতে এই দিক ওই দিক, সেটা ইজিলি ছাড়তে পারতো। কিছু না হোক 3 মাসের জন্যে ইনকাম ট্যাক্স কমপ্লিটলি ছাড় দিতে পারতো। সরকারের ভাড়ারে যথেষ্ট টাকা আছে। একবার ইলেকট্রিসিটি কোম্পানিকে বলছে, একবার ব্যাংককে বলছে। ব্যাংক তো এনপিএতে ভরে গেছে। তারপরে আবার এইটার চাপটা যদি ওদের প্রফিটেবিলিটি কমে যায়, যদি ইএমআই এর জন্যে, তখন বলবে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এটা আর একটা রাস্তা করবে যাতে আমাদের লোন ফেরত না দেয়, আমাদের এফডি ফেরত না দেয়। আমার তো এর মধ্যে এটা একেবারে দ্বিচারিতা, এটা একেবারে ঠিক হচ্ছে না। বিশেষ করে যখন আমি পার্থবাবুর কাছে আসবো। পার্থপ্রতিম বিশ্বাস এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পার্থবাবু, একদিকে যে অর্থনীতির চ্যালেঞ্জ, নিঃসন্দেহে ভারত খুব স্বস্তিদায়ক। ভারত কেন, গোটা পৃথিবী একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। রাষ্ট্রসংঘের, শুধু রাষ্ট্রসংঘের হিসেব হচ্ছে যে এই করোনা পর্বের পর 2.5 কোটি মানুষের পৃথিবী জুড়ে চাকরি যেতে পারে, নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি সুমনবাবু বলছেন যে ভারত সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা খরচ করত ক্রুড অয়েল কিনতে। সেখানে যখন এতটা রিলিফ পাওয়া যাচ্ছে, সেই রিলিফের ভাগিদার সেইটা কেন সাধারণ নিম্নবিত্ত, খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের মধ্যে ভাগ করে দেয়া যাবে না? সব থেকে বড় কথা, আমরা যদি অর্থনীতি থেকে একটু সমাজ জীবনে আসি, এই বয়স্ক মানুষরা যারা চিকিৎসকরা বারবার সতর্ক করছেন যে বাড়ি থেকে বেরোবেন না, করোনা ভাইরাস সব থেকে বেশি বয়স্ক মানুষদের আক্রমণ করছে, গোটা পৃথিবীর পরিসংখ্যান তাই বলছে। বাড়িতে বসে কার্যত ইষ্টনাম জপ করছেন, কেউ ওষুধ পাচ্ছেন না। কলকাতা পুলিশ অবশ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হোম ডেলিভারি, বহু হোম ডেলিভারি ছোটখাটো পর্যায়ে, আপনি জানেন সল্টলেকে যেগুলো হয় সেগুলো বন্ধ আছে। এই আতঙ্কের মধ্যে আপনার প্রত্যেকটা স্বল্প সঞ্চয়ের সুদ কমলো, সে টার্ম ডিপোজিট থেকে সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ থেকে কিষাণ বিকাশ, সবকটা। কতটা ধাক্কা? না, এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই ধাক্কা করোনার ক্ষেত্রে যেটা আসছে সেটা সমাজের সর্বগ্রাসী একটা চেহারা নিচ্ছে। আপনি উদাহরণ দিচ্ছিলেন পেনশনারদের, এটা ঠিক কথাই যে আজকে শুধু পেনশনার কেন, আপনি একেবারে পেনশনার থেকে রেশন দোকানে যাওয়া রোজকার গৃহস্থ পর্যন্ত প্রত্যেকেই একই আশঙ্কার মধ্যে রয়েছে। এবং সেখানে সরকারের যে পজিটিভ ভূমিকা থাকা উচিত,
সেটা কিন্তু সামহাউ নেই। আমি বলছি এরকম একটা সংকটকালীন আপৎকালীন অবস্থায় বিশেষত ফলিং ইনকাম গ্রুপ যাদের এছাড়া আর কোনো উপায় নেই তাদেরকে সাপোর্ট করা যেটা সরকারের কাজ, সেটা হচ্ছে সরকার পিছিয়ে যাচ্ছেন। এবং এক্ষেত্রে আমি বলছি যে আপনি প্রথম আলোচনা আমরা যখন করছিলাম সেখানেও যে সরকারের যে করণীয় কাজ সেটা যদি সরকার করতে ফেল করে তাহলে হচ্ছে সমাজ জীবনে যে অস্থিরতা তৈরি হয় সেটা পেনশনারের জীবন থেকে রেশন দোকান কোথাও আলাদা নয়। আমি এই কারণে বলছি যে কথাটা যে আপনি দুদিন আগেও আমরা দেখলাম যে গোটা দেশে আমাদের প্রস্তুতি ছাড়া একটা বড় পরীক্ষায় যদি সরকার নামে তার বিপজ্জনক পরিণতি কি হতে পারে, এবং সেটা আমরা দেখেছিলাম যে ওই যে ঘর ছাড়া মাইগ্রেন্ট লেবারদের ফোর্সেসটা যেটা একেবারে অভুক্ত মানুষদের আপনি ফুসফুস এবং পেটের ভাত দুটোই কোয়েশ্চেনে আনছিল। এবার আপনি আমাদের রাজ্যে রেশন দোকানে যে প্রশ্নটা আসছে বারবার, যে এখানে দাঁড়িয়ে এটাও তো ঠিক যে মানুষ আতঙ্কে ভুগছে কোনো একটা জায়গায়। আজকে জ্যোতিপ্রিয়বাবু বলছিলেন অনুষ্ঠানের শুরুতে, আপনারা দেখালেন যে প্রচুর খাদ্য আছে মজুদ, কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনি নিজেও জানেন যে পৃথিবীর যত দুর্ভিক্ষ হয়েছে কোথাও খাদ্যাভাবে দুর্ভিক্ষ হয়নি, এবং সেখানে প্যানিক রিডন এই সিচুয়েশনটা অনেক বেশি রেসপন্সিবল হয়, এবং এই প্যানিক আরও বেশি অ্যাগ্রাভেটেড হচ্ছে আমাদের রাজ্যে। আপনি লকডাউন হওয়ার পরের দিন থেকে যদি লক্ষ্য করেন এই মিনিকিট চাল থেকে শুরু করে মুড়ির প্যাকেট বা বিস্কুট এবং প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রকম একটা অবস্থায় এই আতঙ্কের পরিসরে যখন রাজ্যের সরকার বলছেন যে রেশন পাবে, এটা ভালো কথা, কিন্তু রেশন পাবে এবং 1 মাসের রেশন একদিনে পাবে এবং এটার প্রথম দিন আজকে, সেখানে দাঁড়িয়ে হোয়ার ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন? প্রথম আতঙ্ক হচ্ছে লোকের যে আমি যদি আজকে না যাই প্রথমে, তাহলে এই রেশন যদি শেষ হয়ে যায় আমি আর 1 মাস ধরে কিছু খেতে পারবো না, কারণ বাজারটা এরকম একটা আনসার্টেনিটির মধ্যে নিয়ে চলে গেছে আমাদেরকে। আমি বলছি যে এই অনিশ্চয়তার জায়গায় দাঁড়িয়ে যেটা পুলিশ প্রশাসনের করণীয় কাজ, আমি নিশ্চয়ই বলবো না যে অ্যামোনিয়া একেবারে দ্বিফলা আক্রমণ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে। সায়ন্তন বসু এবং সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। প্রথমে সায়ন্তন বাবু, পরিযায়ী শ্রমিকদের বিষয়টা দেখিয়ে দিয়েছে যে সরকার কতটা অসংগঠিত ছিল নিজেরা। পার্থবাবুরা জানেন যে 34 বছরে পশ্চিমবঙ্গের মাইগ্রেন্ট লেবার সব থেকে বেশি। এখানকার মানুষ কাজ করতে কর্ণাটকে গেছে, মহারাষ্ট্রে গেছে, গুজরাটে গেছে, দিল্লিতে গেছে। দিল্লির মাইগ্রেন্ট লেবার এবং নিজামুদ্দিনের সমস্যা, কেজরিওয়াল সরকারের অবদান। মাইগ্রেন্ট লেবাররা যে বাড়িতে থাকতো তার জলের লাইন কেটে দিল কেন? ইলেকট্রিসিটির লাইন কেটে দিল কেন? তাদের ল্যান্ডলর্ডরা, তাদের বাড়িওয়ালারা তাদের ঘর ছাড়া করার কথা বললো কেন? দিল্লি সরকার তাদের বাস প্রোভাইড করলো উত্তরপ্রদেশ হরিয়ানা বর্ডারে ছেড়ে আসতে, কেন করা হলো? মুখে বলছি 4 লক্ষ লোককে রোজ রাতে খাওয়াবো, দিনে খাওয়াবো, বাসটা কেন প্রোভাইড করলো? কেন এই ইলেকট্রিসিটির লাইন কেটে দেওয়া হলো? তার ফলে এই সমস্যা তৈরি হয়েছে। আর পশ্চিমবঙ্গের মাইগ্রেন্ট লেবার সব থেকে বেশি আছে 34 বছরে। এর জন্য একা তৃণমূল কংগ্রেসকে দায়ী আমরা করি না। বামফ্রন্টের আমলে যে পরিমাণ মাইগ্রেন্ট লেবার তৈরি হয়েছে, গ্রামের পর গ্রাম ফিরে আসছে, এখন গ্রামের পর গ্রাম ফিরে আসছে। আমরা বারবার যে কথাটা বলতে চাই যে পশ্চিমবঙ্গের সিপিএম এর আমলের মাইগ্রেন্ট লেবারটা আরো ব্যাপক সংখ্যায় তৃণমূলের আমলে তৈরি হয়েছে। মাইগ্রেন্ট লেবারের জন্য কেন্দ্র সরকার এই সমস্যার জন্য দায়ী নয়, এটা মিথ্যাচার করা হচ্ছে, এটা না জেনে বলা হচ্ছে। সুমন বাবু। হ্যাঁ, একেবারে কেন্দ্রীয় সরকারের এই ঘটনাটা পুরো প্রকৃষ্ট উদাহরণ, দ্বিচারিতার প্রকৃষ্ট উদাহরণ। মানে যেভাবে ধরুন এই ধরনের স্বল্প সঞ্চয়ে যেভাবে সুদের হার কমেছে, তাতে যারা বয়স্ক মানুষ তাদের ইনকামের উপর একটা বড় আঘাত আসছে, এবং খুব স্বাভাবিকভাবে ব্যাংকের সুদও ক্রমশ কমছে। আপনি ভেবে দেখুন যে পেট্রোল ডিজেলের ব্যাপারে যেখানে $20 18 বছরের সর্বনিম্ন দাম, সেখানে দেশের মানুষকে কোনো রকম স্বস্তি না দিয়ে সেখানে 1 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। আপনি কোন সরকারের আমলে আমরা বাস করছি? আচ্ছা, সায়ন্তন বাবুকে আমি এই প্রশ্ন করব যে ওই পরিযায়ী শ্রমিকদের জন্য বাসের বন্দোবস্ত ইউপি সরকার করেছিল, ইউপির মুখ্যমন্ত্রী জানতেন না যে ইউপির মুখ্যমন্ত্রী সেখানে বাস পাঠিয়েছিলেন? তাহলে কেন একটা পরিকল্পনা না করে কিভাবে এই এত শ্রমিককে রাস্তায় ছেড়ে দেওয়া হলো? যাদের মুখ্যমন্ত্রী বাস পাঠিয়েছিলেন উত্তরপ্রদেশের মধ্যে, দিল্লিতে পাঠায়নি। বলছেন যে বহু মানুষ আশা করছেন যে সবাই পাঠিয়েছেন, নীরব মোদিরা দেশে ফিরে আসছে, দিল্লিতে পাঠায়নি। তাদের উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছিল দিল্লির সরকার। এই রাজনৈতিক তরজার মধ্যে এই মুহূর্তে সব থেকে বড় খবরটা দিই। 17ই মে আইআইটির প্রবেশিকা পরীক্ষা ছিল, করোনার জন্য তা বাতিল হলো। এবং অবশ্যই আমাদের রাজ্যের খবরটা দেব যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বহু পরীক্ষার্থী টেনশনে রয়েছেন। কি বলছে পর্ষদ দেখাবো।
দেশ জুড়ে লকডাউন, রাস্তাঘাট শুনশান, স্কুল কলেজে তালা, বন্ধ পঠন পাঠন। এর মধ্যে লক্ষ লক্ষ পড়ুয়ার কাছে চিন্তার বিষয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমরা রয়েছি সল্ট লেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে, পাশেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিস। প্রত্যাশিতভাবেই দুটো অফিসই তালাবন্ধ। লকডাউনের আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের 3 দিনের পরীক্ষা এখনো বাকি। স্বাভাবিকভাবে কতদিন লকডাউন চলবে, রেজাল্ট কি হবে, কবে বেরোবে, তা নিয়ে দ্বন্দ্বে সাধারণ ছাত্রছাত্রীরা। পরীক্ষা শেষ হলেও বাইরে যাওয়ার উপায় নেই, সেজন্য মন খারাপ হলেও কবে রেজাল্ট বেরোবে তা নিয়ে অনিশ্চয়তা, উদ্বেগ বেড়েছে অনেক বেশি। করোনার মানে যে কোভিড-19-এর প্যান্ডেমিক ঘোষিত করলো, তারপর থেকে তো একটা টেনশনে আছি যে কবে রেজাল্টটা বেরোবে। আর এমনিতে তো স্কুলও বন্ধ, তো এমনি ফ্রেন্ডসদের সাথেও ডিট্যাচড, আর একটা টেনশন তো চলছেই যে কিরকম হবে। লকডাউনের জেরে পরীক্ষা অর্ধ সমাপ্ত, রেজাল্ট তো দূরস্থ। নর্মাল রুটিন হয় একটা ইয়ারের, পুরোটাই এখন আনসার্টেন টাইমের জন্য স্লগড। তো যেমন করোনার স্ট্রেস রয়েছে একটা, তেমনি অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা, কবে ভর্তি হবে স্কুল, ফ্যামিলিরও আর আমার নিজেরও একটা সেই নিয়ে টেনশন। এরা প্রতীকী মাত্র। করোনার আবহে এবং দেশ জুড়ে লকডাউন একলপ্তে পরীক্ষা এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 18 ফেব্রুয়ারি, শেষ হয় 27 ফেব্রুয়ারি। 10 লক্ষের বেশি পরীক্ষার্থীর প্রায় 1 কোটি উত্তরপত্র মূল্যায়ন শেষ, এমনকি 17% নম্বরও জমা পড়ে গিয়েছে। এই অবস্থায় লকডাউন, বন্ধ সব কাজকর্ম। যদি 14 এপ্রিলের পরে লকডাউন শেষ হয়, তাহলে আমাদের এক্সামিনাররা খাতা জমা দেবে হেড এক্সামিনারের কাছে, তারপরে স্কুটিনি হয়ে আমার কাছে মার্কস জমা পড়বে। আমাদের কিন্তু প্রসেসিং করতে 6 থেকে 7 সপ্তাহ সময় লাগে। একেবারে যদি 14 এপ্রিল যদি আমার লকডাউন শেষ হয়, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি জুন মাসের লাস্ট উইকে আমাদের ফলাফল বার করতে পারি। আমাদের ওই যে সুপ্রিম কোর্টের যে নিয়মটা আছে 90 দিনের মধ্যে রেজাল্ট বার করতে হবে, এক্ষেত্রে তো সেটা অ্যাপ্লিকেবল হবে না। মাধ্যমিকের তবু পরীক্ষা এবং খাতা দেখা শেষ, উচ্চ মাধ্যমিকের তো পরীক্ষাই শেষ হয়নি। 27 মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও করোনা আবহে স্থগিত হয়ে গিয়েছে 21 মার্চের পরীক্ষা হওয়ার পর। হয়নি একাধিক বিষয়ের 23, 25 এবং 27 মার্চের পরীক্ষা। অনিশ্চয়তার মধ্যে প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী। সংসদ সূত্রে খবর, প্রধান পরীক্ষকের কাছে এখনো উত্তরপত্র আসেনি, পরীক্ষকদের বৈঠক স্থগিত। একই অবস্থায় একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাও মাঝপথে বন্ধ, সেখানে পরীক্ষার্থী প্রায় 8 লক্ষ। লকডাউন যদি 15 তারিখের উপর উঠে যায়, আমরা এপ্রিলের শেষাশেষির মধ্যেই পরীক্ষার ডেট অ্যানাউন্স করে দেবো, মানে যাতে এপ্রিলে বাকি 3টে পরীক্ষা হয়ে যায়। আমাদের কিন্তু 1.5 থেকে 2 মাস লাগবে রেজাল্ট বের করতে, খুব আর্লিয়েস্ট হলে, তার মানে জুলাইয়ের এন্ড। অন্যদিকে আইসিএসই, আইএসসি, সিবিএসই দশম, দ্বাদশের পরীক্ষাও শেষের দিকে গিয়ে থমকে গিয়েছে। অসম্পূর্ণ নির্ঘণ্ট নতুন করে কবে প্রকাশিত হবে তা স্পষ্ট নয়। তার উপর এখনো শেষ হয়নি বিভিন্ন স্কুলের পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং কলেজের আসন ভর্তির স্বার্থে অবশ্য আগেভাগে পরীক্ষা সেরে নিয়েছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পরীক্ষা হয়েছে 2 ফেব্রুয়ারি, ফল সম্পূর্ণ হয়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষা শেষ হওয়ার আগে জয়েন্টের ফল প্রকাশ করা সম্ভব নয়। জয়েন্ট মারফত ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে গেলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট জরুরি, অথচ উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা এবং রসায়নের মতো বিষয়ের পরীক্ষায় হয়নি। এই প্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে জয়েন্টের জন্য প্রভিশনাল মার্কশিট দেওয়া কার্যত অসম্ভব। শুধু কি তাই, এরপর আছে ভর্তি। ফল প্রকাশ বিলম্বিত হলে স্কুল কলেজের ভর্তির সময়সীমাও স্বাভাবিকভাবেই পিছিয়ে যাবে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। ঠিক এই পর্যায়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। ই কমার্স সংস্থাগুলো আপনারা জানেন যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এই লকডাউনের আওতার বাইরে রয়েছে, কিন্তু যে অনলাইন সংস্থাগুলো এই সার্ভিস প্রোভাইড করে, এই পরিষেবা দেয় আমাদের, তাদের ক% খোলা আছে এবং ক% বন্ধ। খোঁজ নিল এবিপি আনন্দ, দেখুন তো। বরানগরের বাসিন্দা অঞ্জিতা পাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে পড়ুয়া, এমনিতেই অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত, তাই লকডাউন নিয়ে বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। ভেবেছিলেন এত ওয়েবসাইট রয়েছে, অনলাইনে বাজার সেরে ফেলতে কোনো অসুবিধাই হবে না। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো, কারণ চাল, ডাল, তেল, নুন থেকে শাকসবজি কিংবা ওষুধ, যে সমস্ত অনলাইন সংস্থা এগুলি সরবরাহ করে, তাদের সিংহভাগেরই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। মোস্ট অফ দ্য অ্যাপ কাজ করছে না,
স্পেন্সারের অ্যাপটা তো লোডই নিচ্ছে না গত 3 দিন ধরে। সেম বিগ বাস্কেটেও একই ব্যাপার, ওরা তো অর্ডার ক্যান্সেলই করে দিচ্ছে। ভীষণ সমস্যা হচ্ছে এগুলো, কারণ আমি প্রেফার করছি এই মুহূর্তে অনলাইন শপিংটাই করা, যে ওরা প্যাকেটটা এসে রেখে দেবে, আমরা কিছুক্ষণ পর রেখে নেব, যাতে কোনো ধরনের কন্টামিনেশন বা রিস্ক বা ক্রাউডেড জায়গায় যেতে না হয়। কিন্তু এরমভাবে সার্ভিসেস বন্ধ, যেখানে বারবার সিএম বলে দিয়েছেন যে অনলাইন শপিং করতে, বাট অনলাইন তো আসতেই পারছে না বাড়িতে, ওরা তো ওদের সব সার্ভিসেস বন্ধ করে রেখেছে। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশবাসীকে 3 সপ্তাহ ঘরবন্দি থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। মারণ ভাইরাসকে ঠেকানোর প্রয়োজনীয়তা বুঝে তাতে সাড়া দিয়েছে অধিকাংশ মানুষই। কিন্তু ঘরে বসে থাকার একমাত্র উপায় অনলাইনে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা। সেটা যদি সম্ভব না হয় তাহলে উপায় কি? প্রশ্ন তুলছেন উল্টোডাঙ্গার বেসরকারি সংস্থার কর্মী তন্ত্রা রায়। আমার দরকার ছিল কিছু দরকারি জিনিসপত্র, কিন্তু সবই বন্ধ, কিছুই আমরা পাচ্ছি না। এদিকে বাইরেও বেরোনো যাচ্ছে না, বাবার বয়স হয়েছে, এবার এইটাই একটা অপশন ছিল, সেটাও এখন বন্ধ আছে। এগুলো তো পাওয়ার কথাই আছে, সেটাই তো আমরা জানি, এবার হচ্ছে না। অনলাইন সংস্থাগুলিও পরিষেবা না দিতে পারার কথা মেনে নিচ্ছে। বিগ বাস্কেটের ওয়েবসাইট খুললে বার্তা ভেসে উঠছে, আমরা এই মুহূর্তে অপ্রত্যাশিত চাহিদার সম্মুখীন, তাই ওয়েবসাইটে পরিষেবা বর্তমান গ্রাহকদের জন্যই সীমাবদ্ধ রাখা হচ্ছে। গ্রোভার্সের ওয়েবসাইটেও বার্তা দেওয়া হয়েছে, আপনার শহরে ডেলিভারি দিতে আমরা দায়বদ্ধ। আমাদের পরিষেবাকে যাতে অত্যাবশ্যকীয় গণপরিষেবার তালিকাভুক্ত করা হয়, সেজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। 2-1 দিনের মধ্যে আবার আপনারা পরিষেবা পাবেন। বহু গ্রাহকেরই অভিযোগ, কোনো ক্ষেত্রে অনলাইন সংস্থাগুলি অর্ডার নিলেও পরে বারবার মেসেজ পাঠাচ্ছে অর্ডার ডেলিভারি দিতে দেরি হবে। কোনো ক্ষেত্রে অর্ডার বাতিল করতে অনুরোধ করা হচ্ছে। খাবার ডেলিভারি দেওয়ার অ্যাপগুলিতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেককে। ব্যবসায়ী সায়ন সাহার মা অসুস্থ, ভেবেছিলেন বাইরে থেকে খাবার আনিয়ে কাজ চালাবেন, কিন্তু পরিষেবা মিলছে না বলে দাবি তাঁর। আমার বাড়িতে আমার মা অসুস্থ, তার কিছুদিন আগে অপারেশন হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা পুরোটাই ভরসা করেছিলাম এই অনলাইন অ্যাপের ওপরেই, যে আমরা বাড়িতে হোম ডেলিভারি খাবার পাবো। মাননীয় মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে ঘোষণা করেছিলেন যে সবার সুবিধার্থে এই অ্যাপগুলো থেকে যেভাবে আমরা অন্যদিন যেভাবে আমরা খাবারের সরবরাহ পাই, এখনও সেভাবেই পেতাম। তো এগুলো পাওয়া গেলে আমাদের হয়তো আর বাড়ি থেকে সেইটুকুনিও বেরোতে না, কোনো কিছুই আসছে না। বেবি ফুড থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ অসংখ্য সাধারণ মানুষের জন্য অনলাইনের ওপরেই ভরসা করে থাকেন। কিন্তু এখন বহু ক্ষেত্রে দোকানে যেমন ওষুধ অমিত, তেমনি অনলাইন সংস্থাগুলিও পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়ায় চরম আতঙ্কে সাধারণ মানুষ। তারা বলছেন, বাইরে বেরোলে সংক্রমণে আশঙ্কা, ঘরে বসে অনলাইনে কেনাকাটা সম্ভব হচ্ছে না, তাহলে করবোটা কি? ময়ূখ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবার আমি কথা বলবো তাদের যারা গোটা বছর পাদপ্রদীপের তীব্র আলোর নিচে থাকেন। তারা আমাদের মতো মানুষ নন, আমরা টিকিট কেটে বড় পর্দায় তাদের দেখতে যাই। কিন্তু অনেকে ঠাট্টা করে বলছেন এটা করোনার সাম্যবাদ। তার কারণ এই ভাইরাসের কারণে গৃহবন্দী হয়ে থাকা সেলিব্রিটিদের একেবারে সাধারণ মানুষের পর্যায়ে নামিয়ে দিয়েছেন। কেউ হাত পুড়িয়ে রান্না করছেন, কেউ ঘর ঝাঁট দিচ্ছেন, কেউ ঘর মুছছেন, কেউ এমনকি বাসনও মাজছেন। বিশ্বাস হচ্ছে না? নিজেরাই দেখুন। সিঙ্গাপুরে ঘরকন্যার সব কাজই সামলাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এতদিন লকডাউন হয়ে থাকাটা সত্যি মানে খুবই অসুবিধাজনক ব্যাপার, কিন্তু কি বলুন তো, এটা আমাদের মানতে হবে, কারণ এইটা না মানলে আমরা সত্যি কোভিড-19 থেকে নিস্তার পাবো না। এটা আমাদের সবার সহজভাবে সরলভাবে বুঝতে হবে, কারণ এটা মানার মধ্যেই কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং ভালো থাকার মন্ত্র লুকিয়ে আছে। মিমি পোষ্যের সঙ্গে অবসর যাপন করছেন চায়ে চুমুক দিতে দিতে। বলা বাহুল্য, সেই চা মিমি নিজেই বানিয়ে নিচ্ছেন। প্রথমে এটার মধ্যে আমরা একটু গরম জল দেব, and then we'll crush some mint leaves, put it in orange peel, turmeric, tea bag, green tea bag, এটার মধ্যে দিয়ে দিতে পারি, and then I'll put it there for some time. বাড়ির কাজের মধ্যেই বিনোদন খুঁজে নিয়েছেন টোটা রায়চৌধুরী। নাচের ছন্দে ঘর মোছাকে উপভোগ্য করে নিলেন টোটা।
ঘর পরিষ্কারের পাশাপাশি কাজের পরিচর্যাও করছেন রীতাভরি চক্রবর্তী। বাড়ির কাজে মাকে সাহায্য করছেন পূজারিনী ঘোষ, পেয়েছেন বাসন মাজা, ঘর মোছার দায়িত্ব। বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টিনে বাড়ির অনেক দায়িত্ব পালন করছেন বিশ্বনাথ বসুও। এছাড়াও সেলেবদের রান্নাঘরে ঢুকলেই পাওয়া যাচ্ছে রকমারি খাবারের সুগন্ধ। শুভশ্রীর মেনুতে রয়েছে আলু ভাজা, পাউলির মেনুতে বাঙালি পদ, তনুশ্রী রান্না করতে করতে মেজে ফেলছেন বাসন, আর নুসরাত কখনো রাঁধছেন বিরিয়ানি তো কখনো আবার মুরগির ঝোল। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।